সেটা একটু ডিফারেন্ট জিনিস যেটা হয়তো আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য। আজকে হচ্ছে আমাদের 14তম ক্লাস। আজকে ক্লাসে আমরা যে ব্যাপারটা নিয়ে ডিল করতে যাচ্ছি সেটা একটু ডিফারেন্ট জিনিস যেটা হয়তো আমাদের মানে বাংলাদেশের কাজের সাথে ওইভাবে জড়িত না, কিন্তু যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো প্রজেক্টে কাজ করতে চান অথবা যদি এমন হয় আপনার হয়তো কোনো ফ্রিল্যান্সিং এ আপনি বেশ আগ্রহী আছেন, সেই ক্ষেত্রে হয়তো আজকের ক্লাসটা আপনার জন্য অনেক হেল্প করতে পারে। তো নরমালি আমরা যেটা করে থাকি যে আজকে ক্লাসে মেইন যে ফোকাসটা আমরা করার চেষ্টা করি যে এক্সাক্টলি আমাদের দেশে যে ড্রয়িং গুলো আমরা নরমালি করি, লাইক আপনারা অলরেডি জানেন যে কিভাবে আমরা লাইট ফ্যান বা সকেটের ওয়ারিং করি বা কিভাবে এই জিনিসগুলো আমরা মানে হাউ টু সে যে ইলেকট্রিক্যাল ড্রয়িং হিসেবে আমাদের বিভিন্ন প্রজেক্টে সাবমিট করে থাকি। কিন্তু অনেক সময় হয় যে ধরেন আপনি হয়তো এমন একটা কোম্পানিতে চাকরি করেন বা আপনাকে এমন একটা কাজ দেওয়া হয়েছে যে জায়গায় হয়তো বা বাংলাদেশের ফরম্যাটের ড্রয়িংটা অ্যাকসেপ্টেবল না। যেমন যদি আপনি লাইক কোনো এম্বাসির কোনো কাজ পান বা অনেক সময় দেখা যায় যে কোনো ইউএন এর কোনো কাজ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওরা আমাদের ফরম্যাটের ড্রয়িং গুলো অ্যাকসেপ্ট করতে চায় না। ইনফ্যাক্ট আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলা ছিল, মানে যেগুলো ধরেন বাইরের প্রজেক্ট যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্ট বা মেট্রো রেল, সেখানে কিন্তু আমরা আমাদের ফরম্যাটের ড্রয়িং গুলো করি নাই। সো ড্রয়িং এর ফরম্যাট কিন্তু একটু ডিফারেন্ট আছে। তো এই ফরম্যাটটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে পারবেন শুধুমাত্র যতদিন আল্লাহ আমাদের হায়াত দিছে মানে আমার আমার তো যতটুকু মনে শুনছি। জানা আছে যে আমাদের দেশের জন্যই হচ্ছে আমরা আমাদের আফসোসটা ফরম্যাটে করে ব্যবহার করি, বাবা এর বেঁচে বাইরে যাই। ওয়ার্ল্ড ওয়াইড এই ফরম্যাটটা ইউজ করা হয়। ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও ফুরাই এই যাচ্ছে ফরম্যাটটা ভাই, আমরা ইউজ করে বরফের থাকি। মতো সো এই গলে জন্য যাচ্ছে এটাকে বলা হয় হায়াতে। ইন্টারন্যাশনাল ফরম্যাট। তো এই ফরম্যাটের ড্রয়িংটা আমরা যেমন বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারি, বা আপনার যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহ থাকে সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং জগতে কিন্তু ইলেকট্রিক্যাল ড্রয়িংটা আমরা এইভাবে করে থাকি। তো আজকের ক্লাসটা বেসিক্যালি এইটা নিয়ে আমরা ডিল করার চেষ্টা করবো যে ইন্টারন্যাশনাল ফরম্যাটে ড্রয়িং করার জন্য কি কি জিনিস আমাদেরকে করতে হয়, বা সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব যে জগৎটা আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং এর বাংলাদেশে, সেখানে ঠিক ব্যত্যয়টা কোন জায়গাতে ঘটে এবং এই ফরম্যাটটা কেন আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এটা আমরা জানার চেষ্টা করব। এখানে দেখেন আমরা একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি এটা হচ্ছে একটা সকেটের লেআউট প্ল্যান। মানে হচ্ছে আমরা যেমন করছি না যে কোনো একটা রুমে 13 অ্যাম্পিয়ারের সকেট ইউজ করেছি বা এসি সকেট ইউজ করেছি, সো ইউজ করার পরে আমরা ওয়ারিং গুলো করে দিয়েছি। সো এক্স্যাক্টলি এই ড্রয়িংটা এটা রিপ্রেজেন্ট করতেছে যে কোন একটা সকেটের ড্রয়িং। তো এই যে সকেটের ড্রয়িংটা দেখেন, এখানে কিন্তু কোনো ওয়ারিং আমরা করি নাই, বা একটু ডিফারেন্ট ভাবে আমরা করার চেষ্টা করছি। এখন যদি আপনি কখনো এই টাইপের ড্রয়িং না করেন, so আপনার পক্ষে এটা বোঝা কোনোভাবে সম্ভব না। তো এই ড্রয়িংটা যখন আমরা সাবমিট করব, তো সাবমিট করার আগে দেখেন আমি যদি এটার লেআউট সম্পর্কে একটু বলে থাকি, তো আপনি যে কোনো প্রজেক্টে যান, সে প্রজেক্টে গেলে আপনাকে অলওয়েজ এনশিওর করতে হবে যে আপনার ড্রয়িংটা যেন একটা স্কেলে থাকে। সো স্কেল জিনিসটাকে আমি মেবি এক্সপ্লেন করেছি, না করলে আমি আজকে আবার করে দিব। আবার এদিকে খেয়াল করে দেখেন, নিচের পাতে কিছু অংশ আমরা বিভিন্ন ডেসক্রিপশনের জন্য ব্যবহার করেছি, আবার ডান দিকে পাতেও আমরা কিছু জিনিস ডেসক্রিপশনের জন্য রেখে দিয়েছি। সো আলটিমেটলি এটা যদি মনে করেন কোন একটা বড় স্কেলের প্রজেক্ট হয়, যেমন ধরেন আমার এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান ছিল, মাস্টার প্ল্যানের ডিজাইন নিয়ে আমরা ডিল করবো হয়তো আমাদের 15 নম্বর বা 16 নম্বর ক্লাসে। সো এই জায়গার যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বিল্ডিংটা, যে দেখেন ছোট্ট একটা বিল্ডিং। সো এই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য পুরো প্ল্যানের আমরা ছবিটা দিয়েছি, তার পাশে আমরা ইন্ডিকেট করে দিয়েছি যে কোন বিল্ডিংটা নিয়ে আমরা ডিল করতেছি। সো এটাকে বলা হয় মাস্টার প্ল্যানের কি অংশটা। সো দেখেন আমার এইটা হচ্ছে কি অংশ, আর এই পুরোটা হচ্ছে আমার মাস্টার প্ল্যান। আর এই জায়গা দেখেন আমাদের সাইন দিয়ে দিতে হয় যে আলটিমেটলি যখন আপনি কোনো বড় প্রজেক্ট নিয়ে ডিল করবেন, তখন দেখাতে হয় যে মেন লাইনটা কোন দিক দিয়ে আসবে। তো এই জন্য এই নর্থ সাইনটা প্রয়োজন। তো নর্থ সাইন আমাদের যেহেতু উপরে আছে, সো ডান দিকে আচ্ছা মেবি আমার মাইক্রোফোনে একটু ডিস্টার্ব ছিল, সেই জন্য আমি আপনাদেরকে 10 মিনিটস একটু ওয়েট করতে বলেছিলাম। আচ্ছা আমি আবার যেটা বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় যে যখন আমরা কোনো বড় প্রজেক্টে ডিল করি, সো আমাদের মেন যে ক্যাবলটা আছে বা যে মেন ক্যাবল রুটটা আমরা তৈরি করি, সেখানে ডিরেকশনটা নিয়ে ইম্পর্টেন্ট থাকে। তো এই জন্য ডিরেকশনটা উল্লেখ করতে হয় অলওয়েজ। এরপরে আমি এই জায়গাতে যে লিজেন্ডগুলো ব্যবহার করেছি সেই এইটা আমাদের সাথে আমার মিল আছে। যেমন ধরেন আমি এইটা দিয়ে কি বুঝাইছি, এই যে দেখেন এইটা দিয়ে কি বোঝানো আছে, বা এই যে আমার ডিবি মোটর সিম্বল গুলো আছে এগুলো দিয়ে কি বোঝানো আছে, সেইটা আপনার এই জায়গার মধ্যে উল্লেখ করে দিতে হয়। সো এটা হচ্ছে আমাদের লিজেন্ড। সো লিজেন্ডটা অলওয়েজ সেম থাকতেছে। এই জায়গার মধ্যে উল্লেখ করা থাকে যে স্কেল লেভেলটা কত আছে, মানে এটা যে মিলিমিটার স্কেল আছে, সো আপনি যদি এখান থেকে মাপেন, সো এখান থেকে এই পর্যন্ত কতটুকু পাবেন, সো এইটা ডিফল্ট আকারে দিয়ে দিতে হয়। আর এটা দেখেন লেখা আছে নট ফর কনস্ট্রাকশন। তো এইটা আসলে কিছু স্পেসিফিক টার্মস আছে
টার্মস গুলো সম্পর্কে জেনে রাখাটা ভালো। এটা হয়তো আপনার খুব বেশি কাজে দিবে না, বাট জিনিসগুলো জেনে রাখাটা বেটার। যেমন দেখেন কোন একটা ড্রয়িং যখন আমরা পাই, সো এই ড্রয়িং এর সবার প্রথম আমাদেরকে তৈরি করতে প্রিলিমিনারি ড্রয়িং। সো প্রিলিমিনারি ড্রয়িংটা যখন আমরা তৈরি করি তখন ক্লায়েন্টের কাছে সাবমিট করা হয়। তো ক্লায়েন্ট ফিডব্যাক দেয় যে আমি এটা চাইতাছি না, বা আমার হয়তো এই জিনিসগুলোর প্রয়োজন। তো সেইটাকে আপনি এনশিওর করে একটা ড্রয়িং তৈরি করেন, যেটাকে বলা হয় টেন্ডার ড্রয়িং। তো টেন্ডার ড্রয়িং যখন আমরা করি, তো টেন্ডার ড্রয়িং করার উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আমি কোন একটা ভেন্ডরকে চাচ্ছি বা কোনো কন্ট্রাক্টরকে চাচ্ছি যে আমার প্রজেক্টে বিড করুক। সো বিড করার জন্য তার একটা ড্রয়িং এর প্রয়োজন হয়। মোটামুটি ডিটেল লেভেল একটা ড্রয়িং থাকে। সো সেই ড্রয়িংটা দেখে সে বিড করে, সেটাকে বলা হয় টেন্ডার ড্রয়িং। তো টেন্ডার ড্রয়িং যখন আমরা করে ফেলি, টেন্ডার যখন মনে করেন আমার সব কমপ্লিট হয়ে গেল, আমি কন্ট্রাক্টর সিলেক্ট করে ফেলছি, তখন এই কন্ট্রাক্টরের ডিটেল এস্টিমেট করার জন্য বা ক্লায়েন্টের ফাইনাল ফিডব্যাক পাওয়ার জন্য আমরা একটা ড্রয়িং প্রদান করি, যেটাকে বলা হয় ডিটেল ড্রয়িং। বাট এইটা কনস্ট্রাকশনের উপযোগী না। যেমন দেখেন কনস্ট্রাকশনের যেহেতু উপযোগী না, প্রশ্ন আসতে পারে কেন উপযোগী না। দেখেন আমি এই জায়গার মধ্যে কিন্তু বলি নাই এই সকেটটা ঠিক কত হাইটে বসবে, বা এই সকেটের ওয়ারিং ডায়াগ্রামে কি কি জিনিস আমি চাইতাছি, বা এর স্পেসিফিকেশনটা কি, আমি কিন্তু উল্লেখ করে দিই নাই। তাই এই জন্য এটা যথেষ্ট ডিটেল ড্রয়িং, বাট স্টিল ইটস নট ফর কনস্ট্রাকশন। তো কনস্ট্রাকশন লেভেলের ড্রয়িং হয় একদম টু দা পয়েন্টেড ড্রয়িং, যাতে করে কন্ট্রাক্টরকে কোনো কোয়ারি জিজ্ঞাসা করতে না হয় যে আমার সকেটটা কত হাইটে বসবে, কি টাইপের সকেট আমি ব্যবহার করতে যাচ্ছি। সো মোটামুটি এই 4 টাইপের ড্রয়িং আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করি। একটা হচ্ছে যে প্রিলিমিনারি ড্রয়িং, তারপরে থাকে টেন্ডার ড্রয়িং, তারপরে ডিটেল ড্রয়িং বাট সেটা নট ফর কনস্ট্রাকশন, তারপরে থাকে ডিটেল ড্রয়িং যেটা হচ্ছে গুড ফর কনস্ট্রাকশন। তো আলটিমেটলি আমাদের ফাইনাল যে প্রোডাক্টটা হয়, ফাইনাল প্রোডাক্টটাকে আমরা বলি হচ্ছে গুড ফর কনস্ট্রাকশন। আর এই টাইপের ড্রয়িং গুলোকে আমরা বলি হচ্ছে নট ফর কনস্ট্রাকশন। তো আপনাদের মনে থাকার কথা, আমি আপনাদেরকে যখন প্রথম দিকে ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে রিমার্কস নামে একটা ঘর রাখতে হয়, বা যখন বিইকিউ পড়াইছিলাম তখন বলছিলাম যে রিমার্কস নামে একটা ঘর রাখতে হয়। সো আলটিমেটলি এই যে নট ফর কনস্ট্রাকশন যে ড্রয়িং গুলো আমরা দিই, সেই জায়গাতে রিমার্কস এর কলামটা ইউজ করা হয়, যে আলটিমেটলি এই জায়গা থেকে আমি ঠিক একদম ফাইনাল লেভেলে এটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। তো নর্মালি ধরেন মানুষজন কি কি চেঞ্জ করার কথা বলে, যেমন দেখেন এই জায়গা আমরা বলছি, যেমন আপনারা যখন সাবস্টেশন ক্লাসে পড়বেন দেখবেন যে এই জায়গা লেখা আছে ক্যাবল ফুল চেম্বার। তো আলটিমেটলি এটাকে আমরা কি বলে থাকি, পিট বলি, ক্যাবল পিট বলি বা আর্থিং পিট বলি। সো আলটিমেটলি আমাদের দেশে এই পিট গুলা হয় হচ্ছে 600 mm 600 mm 600 mm, মানে আপনার 600 mm মানে 2 ফিট আপনার চওড়া, 2 ফিট হচ্ছে লম্বা, এবং 2 ফিট হচ্ছে ডেপথে আছে। বাট আমাদের এখানে দেখেন যে এইটা হচ্ছে মিনিমাম সাইজ, যে কোনো ইন্টারন্যাশনাল ফরম্যাটে হচ্ছে মিনিমাম সাইজ 1000, 1000, 1000। বাট যেগুলো অনেক বড় প্রজেক্ট থাকে সেই জায়গাতে আমরা করি 1000, 1200। তো দেখা গেলো যে আপনি যে ক্লায়েন্ট আছে সে হয়তো বলতে পারে যে না আমি হয়তো বিএনবিসি কে ফলো করতে যাচ্ছি, সো আপনি হয়তো লাস্টে এটা চেঞ্জ করে ফেলেন। বা সে হয়তো বলতে পারে যে না আমি এটার পরিবর্তে এই লেভেলটা চাচ্ছি। সো এইটা এই লেভেলের হয়তো চেঞ্জ গুলো আপনার সামনে আসতে পারে। তো এই জন্য এই নট ফর কনস্ট্রাকশন ওয়ার্ডটা লিখে দিতে হয়, কারণ আপনি যখন কোনো মেগা স্কেলের প্রজেক্ট করবেন প্রত্যেকটা ড্রয়িং সেভ করে রাখা হয়। সো অনেক সময় কনফিউশন চলে আসতে পারে যে কোনটা দেখে আমি ফাইনাল কাজটা করব। এটা খেয়াল করে দেখেন। সো এইটা হচ্ছে আমার ড্রয়িং পাতটা। সো ড্রয়িং পাতটা কেন, সো এই যে আমার বিল্ডিং গুলো থাকছে, দেখেন এখানে আমার কমপক্ষে প্রায় মেবি আমার ঠিক মনেও নাই বাট 70টার উপরে বিল্ডিং আছে। তো প্রত্যেকটা বিল্ডিং এর আমরা নামকরণ করে দিয়েছি। যেমন দেখেন এইটা আমাদের বিল্ডিং নাম্বার ছিল 39 নাম্বার বিল্ডিং। সো এই জায়গায় লেখা আছে সিকিউরিটি অ্যান্ড টাইমিং অফিস। এখন এই যে সিকিউরিটি টাইমিং অফিস, এটা হচ্ছে হেডিং অলওয়েজ এমন সেম থাকবে। এখন এই যে আমার ড্রয়িংটা, সেই ড্রয়িংটার নাম আমি উল্লেখ করে দিব। যেমন আমি বলে রেখেছি পাওয়ার লেআউট গ্রাউন্ড ফ্লোর। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, যেটা মেবি খেয়াল করার কথা, এখানে দেখেন কোথাও আমি লিখছি যে কনডিউট ওয়ার্ডটাকে আমি ব্যবহার করেছি, দেখেন কোথাও কিন্তু কনডিউট ওয়ার্ডটা নাই। সো আলটিমেটলি ইন্টারন্যাশনাল যে ফরম্যাটটা হয় সেই জায়গাতে আমাদের কাজটা অনেক কম থাকে, কারণ এখানে কনডিউটিংটা আমাদের করতে হয় না, এটা পুরোটা কন্ট্রাক্টর রেসপন্সিবিলিটি, যে আলটিমেটলি আমি যেভাবে সার্কিটিংটা চাইতাছি সেই অনুযায়ী সে কনডিউটিংটা করে দিবে। তারপরে ওইটা আমাকে দিয়ে চেক করাবে যে সে যেভাবে চিন্তা করতেছে সেটা ফিজিবল কিনা। তো এই জন্য ইন্টারন্যাশনাল যে কোনো ফরম্যাটে কনডিউটিংটা করা হয় না। সো কনডিউটের পরিবর্তে ওরা শুধুমাত্র লেআউটটা তৈরি করে দেয়, এবং এই ড্রয়িং এর মধ্যেই সার্কিটিংটা তৈরি করে দেয়। আমি বলে দেবো সার্কিটিংটা কিভাবে তৈরি করতে হয়। ওকে। আর এটা দেখেন কি বলছে, স্কেল নাম্বার হচ্ছে 1:100, তারপর ড্রয়িং নাম্বার বলছে, তারপর রিভিশন বলছে। তো এটা খুব ভালো করে বুঝবেন। মানে আপনি যদি মনে করেন যে মানে হাউ টু সে, যে মেট্রো লাইন 6 তো আমরা সবাই ইউজ করি, মানে যে মেট্রো রেলটা চলে, এরপরে আরো দুটো লাইন আসবে, একটা হচ্ছে লাইন 1, লাইন 5, হয়তো কিছু ডিলে হতে পারে। তো আলটিমেটলি লাইন 1 বা 5 যখন কনস্ট্রাকশন লেভেলে আসবে, তখন এই যে ড্রয়িং গুলো আছে, এই ড্রয়িং গুলো তো মনে করেন বাইরের দেশে কন্ট্রাক্টর আমাদের দেশে কাজ করে, তো ওরা এইটা যখন লোকাল কন্ট্রাক্টর হিসেবে আমাদেরকে হায়ার করে, মনে করেন কোন একটা ছোট কোম্পানিকে হায়ার করলো লোকাল কন্ট্রাক্টর, তো ওরা কিন্তু এই ড্রয়িং গুলো বুঝে না যে আলটিমেটলি এটা কি বলছে। তো এই জন্য অনেক সময় দেখা যাবে যেগুলো মনে করেন যে
পরিচিত কনসালটেন্ট তাদেরকে বলে যে ভাই আপনি কি আমার এই ড্রয়িংটাকে আমাদের মতো করে কনভার্ট করে দিতে পারেন কিনা, যাতে আমি কাজটা অনেক ইজিলি করতে পারি বা আমি আমার বিকিউটা ইজিলি তৈরি করতে পারি। তো এই জন্য এই ফর্মেটটা খুব ভালো করে বুঝবেন, যাতে করে যে নেক্সট টাইম আপনার কোনো অপরচুনিটি আসে যে এই কাজগুলো আপনি নিতে পারেন, কারণ এটা কিন্তু বেশ প্রফিটেবল একটা ওয়ার্ক। সো দেখেন, প্রথমত আমি এখানে লিখছি স্কেল 1:100। এটা আসলে কি মিন করে? এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা আমি যদি এখান থেকে মাপি, আমার এই ঘরটা আছে এখান থেকে এই পর্যন্ত কত আছে, দেখেন 13 মিটার আমার এই বিল্ডিংটা আছে। তার মানে 40 ফিটের আমার একটা বিল্ডিং আছে। এখন আমার এই কাগজটা হয় হচ্ছে মাত্র কত, 17 ইঞ্চির কাগজ। এখন 17 ইঞ্চির কাগজের মধ্যে আমার দেখেন প্রায় 40 ফিটের ড্রয়িংটা আটাইতে হবে। তো 17 ইঞ্চি মানে এদিকে প্রায় 420 মিলিমিটারের মতো একটা লেন্থ আছে। তো এই জায়গা 1:100 মানে ওর কি বলছে, বলছে হচ্ছে যদি মনে করেন আমি এখান থেকে এটা মাপি, সো আমি এটা কত পাইছি, আমি পাইছি হচ্ছে 51। দেখেন এই 51, এই 51কে আমি 100 দিয়ে গুণ করবো। দেখেন, সো আমি যদি এখান থেকে গুণ করি, সো আমার 51 ইন্টু হচ্ছে 100। তার মানে আমি এই কাগজে ড্রয়িংটা পিন দেবো, আমি যখন কাগজে ড্রয়িংটা পিন দেওয়ার পরে যে স্কেল দিয়ে মাপি, সো স্কেল দিয়ে মাপার পর আমি দেখবো যে এই গ্রিড থেকে এই গ্রিড পর্যন্ত মাত্র 51 মিলিমিটার। বা বাস্তবে কি এই রুমটা আমার 51 মিলিমিটার না, এর থেকে অনেক বড়। তাহলে কত বড়? সো এইটা বের করার জন্য দেখেন আমার স্কেলটা এখানে প্রয়োগ করতে হবে 100। কারণ আমি করবো কি, বাস্তবে যেটা আমি কাগজে মাপছি সেটাকে এই 51 ইন্টু 100 দিয়ে গুণ করলাম, যাতে করে আমার ক্যাট ফাইলের দরকার নাই। কারণ প্রজেক্ট যখন বড় স্কেলে হয় ক্যাট ফাইল নট অ্যাভেলেবল থাকে অলওয়েজ। কারণ কোনো ইন্টারন্যাশনাল কনসালটেন্টই আপনাকে ক্যাট ফাইল দিবে না। এটা আমাদের মতো কনসালটেন্টই, লোকাল যারা আমরা থাকি, এরাই শুধুমাত্র আমাদের ক্যাট ফাইল দিই। সারা দুনিয়াতে কেউ কখনো আপনাকে ক্যাট ফাইল দিবে না। তো এই কারণে যখন ড্রয়িং গুলো আমরা প্রিন্ট করি, সে পিন ড্রয়িংটা দেখে আপনাকে মাপগুলো করে নিতে হয়। তো এই জন্য দেখতে পাচ্ছি আমার 5100 মিলিমিটার। তার মানে আমি এটা আমার কাগজে মাপার পরে বুঝবো, যদিও 51 করতেছে, বাট আমার এই ড্রয়িংটা যদি 100 স্কেলে করছি, তার জন্য বেসিক্যালি আমার এই কলাম থেকে বা এই গ্রিড থেকে এটা হচ্ছে আমার 5100 মিলিমিটার দূরে। তো যদি বাস্তবে আপনি দেখেন, দেখেন এটা থেকে কত আছে, হয়তো আমার 50-70, তার মানে 5070 মিলিমিটার আমরা পাইছি হচ্ছে 5100 মিটার, খুবই কাছাকাছি। যদি আপনি একদম নিখুঁত করে মাপ নিতেন, তাহলে দেখতেন একদম নিখুঁতই আপনি এটা পাই যাইতেন। তো এই জন্য এই স্কেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই স্কেলটা করার জন্য কি করতে হবে বলেন তো? এম ভিউটা শিখে ফেলছেন অলরেডি আপনারা, রাইট? সো এই জায়গায় আপনার ডাবল ক্লিক করবেন, এই যে দেখেন ডাবল ক্লিক করলাম। সো ডাবল ক্লিক করার পরে এই জায়গাতে ডিফল্ট করে স্কেল আছে, এই যে দেখেন ডিফল্ট করে স্কেল আছে, যেটার সাথে আপনার মিলবে সেটা আপনি চয়েস করে নেবেন। মনে করেন আমি যদি 1:25 নিতাম, সো আমার এটা এই লেভেলে থাকতো, অনেক জুম হয়ে গেছে আমার। এত জুম হলে তো আমি ড্রয়িং করতেই পারবো না। তার জন্য আমি একটু ছোট করে নিচ্ছি। তো আপনি ছোট করার সময় দেখবেন যে কোনটার সাথে আপনার মিলে। লাইক আপনি দেখলেন যে 1:100 সাথে মিলে, সো 1:100 আপনি চয়েস করে নেবেন। 150 যদি নিতেন, দেখেন একটু বেশি ছোট হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনি দেখে নেবেন যে কোনটার সাথে মিলে, সেই অনুযায়ী আপনার ড্রয়িংটাকে আপনি সেট করে ফেলবেন। বাট এই স্কেলটা ইজ ম্যান্ডেটরি যে কোনো প্রজেক্টের জন্য। এখন দেখেন নাম্বারিংটা আসলে কিভাবে হয়। নাম্বারিংটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ এবং সিরিজ ওয়াইজ। প্রজেক্ট ওয়াইজ মানে হচ্ছে এইটা হচ্ছে যে প্রজেক্টের নাম ছিল সেই প্রজেক্টের শর্টকাট। আর এই যে ডিডি মানে হচ্ছে যে টিকটকে বলছে ডিটেল ড্রয়িং। বা ডিটেল ড্রয়িং দুই রকম, একটা হচ্ছে গুড ফর কনস্ট্রাকশন, একটা নট ফর কনস্ট্রাকশন। সো এই নট ফর কনস্ট্রাকশন ওয়ার্ডটা আপনি এই জায়গায় লিখবেন, এর মধ্যে এর কোনো ফাংশন নাই। ডাব্লিউ মানে হচ্ছে যে এটা হচ্ছে অফিস কোড। এইটা প্রত্যেকটা অফিসেরই একটা সিক্রেট কোড থাকে, কারণ অনেক যখন প্রজেক্ট হয়, তো প্রজেক্টের মধ্যে কার কোনটা ড্রয়িং সেটা বোঝার জন্য এই সিক্রেট কোড গুলো এক একটা অফিস এক এক রকম ব্যবহার করে থাকে। তো এটা প্রজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে, এটা আপনি আপনাদের ঠিক করে নেবেন। ই হচ্ছে ইলেকট্রিক্যাল পাথ। তো আপনি তো ইলেকট্রিক্যাল ড্রয়িং, এই জন্য এই ই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এসইও মানে হচ্ছে আমার যে বিল্ডিংটার নাম ছিল সিকিউরিটি বিল্ডিং, তো সিকিউরিটি বিল্ডিং এর শর্টকাট হচ্ছে এসইও, দ্য সিকিউরিটি বিল্ডিং। এখন দেখেন 39281 কি মিন করে, এই 39 ওয়াটটা এই বিল্ডিং এর নাম্বারটা। দেখেন আমার যদি 73টা বিল্ডিং বা 74টা বিল্ডিং বা আপনার 100টা বিল্ডিং হতে পারে, তো এই জন্য আমার 39 নম্বর বিল্ডিং, এই জন্য 39 লেখা। এখন 281 কি মিন করে দেখেন, ওয়ালাইকুম আসসালাম ইন্টারন্যাশনাল ফরম্যাটে রহমতুল্লাহি ওয়া সাধারণত বারাকাতুহু। ভাই লাইটিং জয়ের ডিজাইন বাজারে করা ভাই হয় 100 সিরিজ দিয়ে। আমি তার মানে থাকলে যদি তো মনে আমি করেন তার আপনি কাছ গ্রাউন্ড থেকে ফ্লোরে আমার লাইটিং বুঝোস নাই করতেন, তাহলে লিখতেন ল্যাপটপ 101। কিনবো কিনবো করে যদি টাকা মনে করেন পয়সা ফার্স্ট ফ্লোরে লাইটিং 3 মাসে করতেন, তাহলে 9 করতেন মাসে কোনো 102। মাসে নেই থার্ড মাসে ফ্লোর করবো 100, করবো 103, করে এমনি জীবন করে যাচ্ছে আপনার 100 দিয়ে উপরের দিকে চলে যাবেন। ভাই লিয়ে গেল কাছে এসে পাওয়ারটা দিয়ে শুরু হয় 200 সিরিজ দিয়ে, যেটা আমার এত গ্রাউন্ড ফ্লোর বড় এটা বড় পাওয়ার মাল লেআউট, দেয়া এই জন্য গেল দেখেন লেখা আছে 201। ফার্স্ট দেখো ফ্লোর হলে 202 হইতো, তারপরে 2 মাসে 203 তো হইতো, আমি এমনি করে এলিমো উপরের দিকে যাইতাম। দেখি আমার যখন সার্কিট সার্টিফিকেট ডায়াগ্রাম তৈরি পরিবারের করতাম, সম্পর্ক এটাকে বলা হয় টাকা 300 তো সিরিজ। লিখায় 400 তা সিরিজের তার মধ্যে থাকে সমস্যা নাই হচ্ছে ঈদের আপনার পরে থেকে টাকা পয়সা টেলিকমিউনিকেশন খালি যা সিস্টেম, যেমন খরচের ধরেন মাল আপনার টেলিফোন, সব দিব সিসিটিভি, হাবি যাবে, এই ইনশাল্লাহ জিনিসগুলো থাকে। বাড়িতে 500 মধ্যে থাকে সেখানে হচ্ছে এখন আপনার ইয়ে করে দুইটা করে দেবো আর্থিং লেআউট গুলো বুঝছে থাকে, যেমন ধরেন আপনার বিল্ডিং আর্থিং থাকে, এলপিএস আর্থিং থাকে, এই জিনিসগুলো থাকে। 600 মধ্যে সাবস্টেশন থাকে, তার 700 জেনারেটর থাকে। সো এরকম করে এক একটা সিরিজ তৈরি করা হয়। আসসালামু বাট আলাইকুম এটার মানে কিন্তু কাকা এটা না
যে আমি আপনার আপনার ড্রয়িংটা 201 মানে হচ্ছে বিকাশ এর আগে নাম্বারে আরো টাকাটা 200টা ড্রয়িং ঢুকাইলে আপনি তৈরি করে পাঠাবো, আর ফেলছেন। আপনি It's not আমারে যে এই এরকম না। SSID নাম্বারে সো এই ঠিকানাটা আপনি সিরিজটা আমারে যে অ্যাড করে সবগুলো অফিসে ইমোতে একইভাবে আমারে ফলো মেসেজ করে দিয়েন না, অথবা বাট হোয়াটসঅ্যাপে, মোস্ট ঠিক অফ দ্য আছে? টাইম বেশিরভাগ কোম্পানি এইভাবে সিরিজটা ফলো করে থাকে যে 100-তে শুরু হয় হচ্ছে আপনার লাইটিং সিরিজ, আর 200-তে শুরু হয় হচ্ছে আপনার সকেটের সিরিজ। সো বা পাওয়ারের সিরিজ, এই জন্য আমি 201 তৈরি করে দিয়েছি। রিভিশনটা কেন ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে যে আপনি যে নট ফর কনস্ট্রাকশন ড্রয়িংটা দিচ্ছেন, এটা কত নাম্বার বার দিতেছেন। অনেক সময় দেখা যায় দিতেই আছেন, ক্লায়েন্ট বিল দিতেছে না। তো এই জন্য রিভিশন ওয়ার্কটা দিতে হয়। তো যারা ভালো রিভিশন 00 মানে আছিস, হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম যাই করিস আমরা না কেন এই আল্লাহ ড্রয়িংটা তোকে সাবমিট করতে বুদ্ধি যাচ্ছি। দিবে, কাজ জায়গাগুলোতে করিস না, কোনো এটা কিছু হচ্ছে খারাপ হবে প্রজেক্টের না, টাইটেল, অবশ্য যে প্রজেক্টে আমরা কাজটা সবকিছুই করেছিলাম, আছে, যে প্রজেক্টের ঠিক নাম। আছে? এটা হচ্ছে ক্লায়েন্ট, সো ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, সো এই জন্য 2 মাসে বাংলাদেশের তোর লোগো এবং হয়তো বা রেলওয়ের নাইতে লোগো। পারে। এটা হচ্ছে যে যে কথাবার্তা ইঞ্জিনিয়ার কম কাজ কয় করছে মানে, তাদের শর্ট কোড। আর একটা সময় আপনাদের বলে রাখি, এটা মনে রাখেন, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যে প্রজেক্টে আমরা কাজগুলা করি সেই প্রজেক্টে আপনার নামে হয়তো বিলটা আসতেছে, বাট কাজ করতেছে অন্য এই একটা 2 মাস মানুষ। হ্যাঁ, দেখবেন তো আলটিমেটলি লক্ষ্মী তাড়াতাড়ি যেই কতটুকু কাজটা তোর করুক না কেন, পরিবারের যেহেতু জন্য আপনার হেল্প নামে করে, প্রজেক্টটা গেছে, তো এই জন্য ঠিক আছে? নামগুলো আপনার থাকতে হবে। তো এইটা আপনার মতো করে এটা ঠিক করে নেবেন, বাট এই নামগুলা এক একটা আমার অফিসে এক সাথে এক এরা ভাবে বলিস করা না, হয়। আমার কোনো কাজ এরপরে করে হচ্ছে কিছু না, দেখেন ডেসক্রিপশনটা। তো এটার ঠিক আছে? মধ্যে আমরা তোর কি কি ঝামেলা দিয়েছি, নাই, একটা রিভিশন ডেট, একটা হচ্ছে ঝামেলা ডেট, করা লাগবে, এইটার আর দ্বারা একটা হচ্ছে কিছু না। ডেসক্রিপশন। সো এর মধ্যে আমার কত নাম্বার রিভিশন সেটা, কত তারিখে আমি সাবমিট করেছি, এবং এই জায়গার মধ্যে আপনি উল্লেখ করতে পারেন যেটা আমার ফার্স্ট সাবমিশন, বা এইটা আমার রিভিশন নাম্বার ওয়ার্ক, বা আমার ক্লায়েন্ট এই চেঞ্জ করতে দিচ্ছিল তার জন্য আমি রিভিশনটা সাবমিট করতে যাচ্ছি। সো এটা আপনার মতো করে আপনি ঠিক করে নেবেন। আর এটা হচ্ছে আপনার কনসালটেন্ট, সো এটা হচ্ছে ফ্রান্সের কনসালটেন্সিটা, আর আমি যেখানে চাকরি করে ডিডিসি। তো দুইজনের জয়েন্ট ভেঞ্চারে এই কাজটা হয়। তো বেশিরভাগ প্রজেক্টে হয় জয়েন্ট ভেঞ্চারে। তো জয়েন্ট ভেঞ্চার থাকলে 2টা অফিসের নাম বা 3টে অফিসের নাম এমনি করে থাকতে পারে। তো এই হচ্ছে মোটামুটি যে কোনো একটা অফিসের কোন একটা ইলেকট্রিক্যাল বা যে কোনো টাইপের ড্রয়িং জমা দেওয়ার একটা ফরম্যাট, যেটা আপনি দেখবেন যে যখন আপনি কোনো বড় কোম্পানিতে যাবেন হয়তো এই ফরম্যাটটা ওরা ফলো করবে, হয়তো কিছু এডিট থাকবে বা কিছু হয়তো নতুন কিছু জিনিস যোগ করতে পারে। মোর অর লেস এই ফরম্যাটটা আপনাকে কম বেশি ইউজ করে নিতে হবে। ওকে, এখন চলো আমরা ভেতরে যাই। ভেতরে যাই দেখি যে এই টাইপের ড্রয়িং আমরা এক্স্যাক্টলি কিভাবে নিজেরা বানাতে পারি। সো এইটা কিন্তু আপনারা খেয়াল করে দেখেছেন। এইটা হাউ টু সে, ধরেন আমি একটু করে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। লাইক এখানে একটা করা আছে, আমি আপনাদেরকে একটা অলরেডি আমরা যেভাবে তৈরি করে দিয়েছিলাম যে আর্কিটেকচার ড্রয়িং কিভাবে ঠিক করতে হয়, সেরকম একটা ড্রয়িং আপনাদের সামনে আমি ঠিক করে নিই। আমি এগুলো ডিলিট করে দিই আপনাদের সামনে। এইটা আমি দেখা যাচ্ছে আমার, লাইক মনে করেন এইগুলো দরকার নাই, আমি এগুলো সরাই দিই। তারপর আরো কিছু বাকি আছে না, এগুলাও আমার এখন লাগবে না। ওকে, তো এখানে খেয়াল করে দেখেন, এই টাইপের জিনিস আমরা অলরেডি বানানো শিখে ফেলছি। তো এটা কিভাবে বানাতে হয় বা এটার আসলে আলটিমেট কাহিনী কি, এটা আমরা জানি। তো এইটা করার পরে এখন আমাকে ইলেকট্রিক্যাল ড্রয়িং এর সকেট লেআউটটা তৈরি করতে হবে। তো যে এটা তৈরি করার আগে আপনাকে আগে থেকে কিছু এনশিওর করতে হবে। এটা মনে রাখেন, এটা প্রত্যেকটা বিল্ডিং এর জন্য সত্যি। এটা এমন না যে ধরেন একটা বিল্ডিং এর জন্য সত্যি, এটা এভরি সিঙ্গেল টাইম এই লসটা সত্যি হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর জন্য অবশ্যই আপনাকে ইলেকট্রিক্যাল রুম নিতে হবে, এটার কোনো ব্যত্যয় নাই। এটা আপনার যত ছোট বিল্ডিং হোক, একটা গেট বিল্ডিং যদি হয় আমার তাও প্রতিটা একটা দিবা ইলেকট্রিক্যাল টান রুম ওদের থাকতো, প্রয়োজন, কারণ এটা ঠিক হচ্ছে আছে? মানে তাইলে অ্যাজ পার কোড যে কোনো দেশের কোড অনুযায়ী, বাট যারা আমাদের আমার সাথে দেশে এটা যোগাযোগ ফলো করার করি না। চেষ্টা করলো, ঠিক বাট আছে? ওরা এই কাজটা স্ট্রিক্টলি ফলো করে। আমার সাথে এটা হচ্ছে সম্পর্কটা দেখেন, টাকা এটা পয়সা ছোট্ট দিয়ে, একটা বিল্ডিং, মাত্র একটা আমার না সিকিউরিটি কিছুই বিল্ডিং, লাগে না, মানে আপনার যে মেন সমস্যা নেই। মাস্টার প্ল্যান করবো, সেই মাস্টার আত্মার প্ল্যানে সম্পর্ক যেখানে আছে মানুষজনকে হেরার চেক করে সাথে, ভিতরে লোকটার ঢোকানো সাথে, হবে, ডিজাইনের সাথে, এটা হচ্ছে সেই হেরার বিল্ডিংটা, সাথে খুবই তার ছোট কোনো একটা ইস্যু বিল্ডিং। নেই। আমি বললাম এখানে মানে লোডও হবে টাকার খুব বেশি বেশি হলেও তো 10 থেকে টাকা 12 দিতে কিলোওয়াট। পারলে ভালো না, তো দিতাম এই না, জায়গা দেখেন ঝামেলা। এত বড় একটা রুম নিছে, এই তো দরকার নেই, ইলেকট্রিক্যাল রুম এটাকে বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এই যে আছি, দোয়া করি আল্লাহ বাবা করে মাফ এটা করুক, ইলেকট্রিক্যাল রুম, আমরা আমার পরিবারের এই ঠিক আল্লাহ দিনের এত বড় জন্য একটা রুম কবুল নিয়ে এসেছি, করুক, তার মানে দেখবেন না একদিকে প্রায় চালার 6 পথে ফিট, একদিকে স্বাস্থ্য 4 ফিট, সব মানে একজন মিলিয়ে মানুষ আল্লাহ মোটামুটি কামাই দিবে দিতে, কাজ করতে পারে। এখন আল্লাহ প্রশ্ন আসতে তাদের পারে বড় এইটা কিছু আসলে কি ভিখারি, জিনিস, আর দেখেন তারা এইটা যে একটা টাকাটা সত্যতে চিহ্ন আমরা দাবিতে এটা ইউজ করে করেছি, এখন এটা আসলে কি, অবৈধ কোনো কিছু এটাকে করে বলা হয় দিলে হচ্ছে ক্যাবেল ড্রপিট। এখন ক্যাবেল তারা না নেয়, ড্রপিটটা না গ্রহণ করে, আপনার না একটা খায়, বিল্ডিং এ যদি হারামভাবে ইলেকট্রিক্যাল কামাই রুমের করে মধ্যে দিয়ে, থাকবে, আর তারা একটা যদি হচ্ছে ভক্ষণ এই করে বাইরে জানার থাকবে। পরও যদি এটা এটা ত্যাগ আসলে না কি করে, মিন তাহলে করে, এটার মিন জন্য করা শাস্তি হচ্ছে, পাবে। ধরেন আমার তোমার সাথে এই যে সম্পর্কটা বিল্ডিংটা যদি আমি টাকা আপনাকে পয়সা, টাকা দেখাইছি, পয়সা দেয়, ঈদের এই পরে বিল্ডিং এর তুমি টাকা ইলেকট্রিক্যাল দিছো, লাইনটা মাসের হয়তো মধ্যে টাকা আন্ডারগ্রাউন্ড পয়সা আসবে, খাওয়া দিবে, বেশিরভাগ সময় দেওয়া ওরা লাগবে দিবা, আন্ডারগ্রাউন্ড করে। তো এই আমি আন্ডারগ্রাউন্ড লাইনটা আনলাম, ঠিক আছে? আর তার সম্পর্ক আনার যেন পরে নাই, রক্তের ধন এই সম্পর্ক আমার হারা, সিঁড়ি আছে বা অন্য মানে পদ্ম আসতে পারে, কোন এইখানকার খদ্দ যে দিল্লি কেবলটা হয়ে আছে, গেছিল, এই কেবলটা মনে করেন এটা এই ফুট পিকের নাই মধ্য ইয়া দিয়ে গেল, নাই,
ছেলের তো প্রতি পিটের মায়া মধ্যে থাকলে দিয়ে বাবা যায় এই থাকলে পিটের এখানে বাসায় এসে না জড়ো হাগুল হলো। নতুন তার প্রতি মানে যেমন আপনি মায়া যে রুমে যে ঢুকলেন, আছে এই রুমে এবারে দেয় না অলরেডি এটা কেবলটার মুখ দেখতে ঠিক পারতেছেন। আছে এটা তো তারপরে মনে প্রমাণ করেন হলো এই যে এটাকে আপনি সুন্দর করে নিয়ে এই ওয়ালের মধ্যে লাগাই দিলেন। তার মানে আপনার যে মেইন কেবলে যে প্রবলেম যদি হয় তাহলে দেখেন অন্য কোথাও আপনার ঘাটাঘাটি করা লাগতেছে না। সিম্পলি আপনি এইটা ওপেন করবেন বা এই ইলেকট্রিক্যাল এইটাকে পিট বলি, এই পিট ওপেন করবেন, তারপরে মাঝখানে পাইপ দিয়ে দেখবেন যে কোনো কেবলে কোনো ঝামেলা হয়েছে কিনা। তার মানে অপারেশনটি স্মুথ করার জন্য ওরা অলওয়েজ হচ্ছে কেবল পিটটা বাইরে ইউজ করে এবং ভেতরের দিকে ইউজ করে থাকে। তো এইটা আপনার সারা দুনিয়াতেই করে, শুধুমাত্র আমাদের যে লোকাল কাজগুলো হয় সেই জায়গাতে দেখা যাবে এই কেবল ড্রপ ইট বা কেবল পিট গুলো না তুলনামূলক টাকাটা কমানোর জন্য ইউজ খুবই কম করি। তো যখন আপনার ইলেকট্রিক্যাল পিচের যে ড্রয়িংটা তৈরি করা হয়ে যাবে তখন আপনার সামনে সেকেন্ড অপশন আসবে, সেটা হচ্ছে এই ভেতরের ওয়ারিং গুলা তৈরি করা। এখন ওয়ারিং গুলা তৈরি করার সময় আপনাকে মোটামুটি 4টা ডিবি ইউজ করতে হবে। মানে শুনতে হাস্যকর মনে হলেও জিনিসটা কিন্তু সত্যি যে এরকম বিল্ডিং এর জন্য 4টা মেন বোর্ড ইউজ করতে হয়। প্রথম বোর্ড যেটা লাগে সেটা হচ্ছে মেন লাইনগুলো রিসিভ করবে যেটাতে। দেখেন আমি এইখান থেকে নিয়ে আসি, তাহলে তো আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হ্যাঁ, একটা, দুইটা, এই আচ্ছা প্রত্যেকটা একই জিনিস, তো আমি একটা করে কপি করে করে নিয়ে যাই। এই দেখেন প্রথম যে বোর্ডটা আছে, সো এই বোর্ডটাকে আমরা বলি হচ্ছে এলডিবি। তার মানে হচ্ছে এই এন্টায়ার প্ল্যানে যে লাইটিং গুলো আছে, সো এই লাইটিং গুলা যে সমস্ত সার্কিটের সমন্বয়ে গঠিত হবে সেই সার্কিট গুলা বেসিক্যালি এই ডিবি বোর্ড থেকে লাইন পাবে। সো এটার নাম হচ্ছে এলডিবি, লাইটিং ডিস্ট্রিবিউশন বোর্ড। আর এসইও মানে হচ্ছে সিকিউরিটি বিল্ডিং। এর পাশে আরেকটা বোর্ড থাকে, সেই বোর্ডটাকে আমরা বলি হচ্ছে পিডিবি। এই জায়গার মধ্যে বসাবো। So, আমি রোটেট করে দিই। হ্যাঁ, এই যে রোটেট করে দিলাম। তো এইটাকে আমি যদি আরেকটু কপি করি, সো কপি করে আমি এই জায়গার মধ্যে লিখবো হচ্ছে পিডিবি। সো পিডিবি মানে হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড। বাট এখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড বলতে যেটা আমরা বুঝাবো সেটা হচ্ছে আমাদের যে 13 অ্যাম্পিয়ারের সকেট গুলো আছে, বা আমার যে মনে করেন যে হাউ টু সে যে আহ, যদি এক্সস্ট ফ্যান থাকে, সো এই জিনিসগুলো আমরা এই জায়গা থেকে ইউজ করতে পারি। এরপরে আমার আরেকটা বোর্ড থাকে, এটার নাম হচ্ছে ভিএসসিডিবি। সো আমি এটা এখানে ব্যবহার করলাম। তো এইটাকে বলা হয় ভিএসসিডিবি। আলটিমেটলি এই 3টা বোর্ড থেকে আমরা কোন কোন জায়গায় লাইন নিই? প্রথমত হচ্ছে এইখান থেকে আমার লাইট ফ্যানের সব জায়গায় কানেকশন দেবে উইদাউট এক্সস্ট ফ্যান। মনে রাখেন আমরা কিন্তু আমাদের যে নর্মাল প্র্যাকটিস সেই জায়গাতে লাইটিং সার্কিট যখন তৈরি করি তখন সুইচ বোর্ড থেকে আমাদের যে এক্সস্ট ফ্যান গুলো থাকে সেখানে ডাইরেক্টলি কানেকশন করে যায়। আপনাদের মনে থাকার কথা আমি দেখিয়েছি। বাট এই জায়গাতে শুধুমাত্র এলডিবি থেকে যাই হচ্ছে আমার লাইটিং সার্কিট। তো লাইটিং সার্কিট বলতে বোঝানো হয় শুধুমাত্র আপনার লাইট, আপনার ফ্যান এবং ফ্যানও বা মনে করেন আপনার যে পেজেস্টাল ফ্যান গুলো থাকে সেই জিনিসগুলো উইদাউট এক্সস্ট ফ্যান। পিডিবি বলতে বোঝানো হয় নর্মালি আপনার 13 অ্যাম্পিয়ারের সকেট, যে সকেট গুলো থেকে আপনার কম্পিউটার বা আপনার ফ্রিজ বা এই যে অপশন গুলো আছে সেই জায়গাতে আপনি শুধুমাত্র কানেকশন করে দিবেন, নো এসি। এটা করা যাবে না, শুধুমাত্র 13 অ্যাম্পিয়ারের সকেট। বিএসসি বলতে বোঝানো হচ্ছে ভেন্টিলেশন এন্ড এসি। নাম থেকে বুঝতে পারতেছেন যে এসি বলতে এসি যে সকেট গুলো আছে সেটা আমরা এইডিবি থেকে দিব। আর ভি বলতে বোঝানো ভেন্টিলেশন, তার মানে আপনার যে এক্সস্ট ফ্যান আছে বা যদি ফ্রেশ এয়ার ইউজ করার জন্য যদি কোনো ইনলেট ইউজ করেন সেই জায়গাতে যে কানেকশন গুলো থাকে সেটা আপনি বিএসসি থেকে দিবেন। তো এই 3টা ডিবি হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এ মাস্ট। এর বাইরেও যদি মনে করা হয় যে কোনো বিল্ডিং এ ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, সেই জায়গাতে তারা হচ্ছে ইউপিএস কানেকশন করার জন্য আলাদা একটা ডিবি ব্যবহার করে। সেই ডিবি থেকে তাদের প্রয়োজনীয় যে জায়গাগুলোতে কানেকশন প্রয়োজন সেটা এটা করে দেয়। এই যে দেখেন, তো নর্মালি ইউপিএস ব্যবহার করলে হয় কি যে আপনার বিল্ডিং এর কস্টিংটা অনেক হিউজ পরিমাণ বেড়ে যেতে পারে। তো যেহেতু ব্যাটারি ব্যবহার করতে হয় এবং ওরা অ্যাটলিস্ট আপনার 24 ঘন্টা না হলে 16 ঘন্টার মতো ব্যাকআপ চাই, সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ কস্টিং আসার কারণে হয়তো দেখা যায় যে অনেক বিল্ডিং গুলোতে আমরা ইউপিএস এর পরিমাণটা খুব কম ইউজ করি, কারণ জেনারেটর এমনি ব্যাকআপ দিয়ে দেয়। তো এই জন্য ইউপিএস চার্জটা খুব বেশি আমাদের প্রয়োজন হবে না। বাট এই 3টা অলওয়েজ আপনার ইউজ করতে হবে। একটা হচ্ছে এলডিবি, একটা হচ্ছে পিডিবি, একটা হচ্ছে ভিএসএডিবি। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই মনে করেন ইন কেস আমার 2টা ফ্লোর আছে, আপনি তো এই গ্রাউন্ড ফ্লোরে দিবেন, তাহলে ফার্স্ট ফ্লোরের জন্য কি আমি আবার আলাদা করে লাইন আনবো? না, সেক্ষেত্রে কি করতে হবে, এইটা আপনি একটা ডিবি ইউজ করবেন। তো এই ডিবিটা থাকবে হচ্ছে এস এম ডিবি নামে। হ্যাঁ, এস এম ডিবি। তো এস এম ডিবি থেকে কি করবেন, গ্রাউন্ড ফ্লোরের এলডিবি তে লাইন দিবেন এবং গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি ফার্স্ট ফ্লোরে যাবেন, ফার্স্ট ফ্লোরে আপনি এস এম এলডিবি তে লাইন দিবেন। সেক্ষেত্রে এটার নাম দেখেন আমরা কি করবো, ঠিক আছে লিখবো। এই যে
So এটার নাম তখন হবে SMDB। সো এই হচ্ছে আমাদের SMDB। সো এই SMDB থেকে আমরা কি কি করি, SMDB থেকে আমার যে গ্রাউন্ড ফ্লোরের লাইট আছে একে লাইন দিয়ে দিই, ফার্স্ট ফ্লোরে থাকলে তাকে লাইন দিব, থার্ড ফ্লোরে থাকলে তাকে লাইন দিব, সে এমনি এমনি করে উপরের দিকে যাবে। এখন মনে করেন আপনি এখানে, আমি আপনাকে বলছি যে ভাইয়া আমার আমার এই প্রজেক্টে নর্মাল লাইনও আছে এবং আমার জেনারেটর লাইনও আছে, তাহলে SMDB আমার দুইটা হবে, একটা হচ্ছে নর্মাল SMDB আর একটা হচ্ছে আমার জেনারেটর কানেক্টেড SMDB। দেখেন, সো এটা আমি লিখবো SMDB স্ল্যাশ এন। সো এখানে এন বলতে বোঝানো হচ্ছে নর্মাল পাওয়ার। হ্যাঁ, সো নর্মালি আমাদের বা সারা দুনিয়াতেই নর্মাল এন বলতে বোঝানো হয় নর্মাল পাওয়ার, যেটা হচ্ছে কোনো পার্সোনাল কোম্পানি আমাদেরকে দেয় সেই পাওয়ারটা। আর যদি আমি কোনো ইউজ করি সেটা হচ্ছে এসেনশিয়াল পাওয়ার, যেটা আমি আমার সিস্টেমে জেনারেটর, সোলার পাওয়ার বা অন্য কোনো উইন্ড টারবাইন থেকে নিচ্ছি, সেটা হচ্ছে আমার ই দ্বারা প্রকাশ করতে হয়। সো আমি এটা নিলাম হচ্ছে SMDB ই। দেখেন, সো এই আমার SMDB। তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা বিল্ডিং এর টিপিক্যালি ডিবি ইউজ করার ফরম্যাট। একটা হচ্ছে SMDB ইউজ করে, যেটা আমার মেন বোর্ড। সো মেন বোর্ড আমাদের কখন লাগে, যখন আমার মাল্টিপল ফ্লোর থাকে। সো মাল্টিপল ফ্লোরের লাইনটা নেওয়ার জন্য আমাদের SMDB লাগে। তো SMDB আমার দুই রকম হতে পারে, যদি আমার নর্মাল পাওয়ার থাকে তাহলে আমার SMDB এন, আর যদি মনে করেন আমার এমার্জেন্সি পাওয়ার থাকে তখন আমার SMDB ই। এখন এই জায়গাতে যেটা আমি অনেকগুলো প্রজেক্ট করতে যা দেখছি, যদি মনে করেন আপনি ইন্ডিয়ান কনসালটেন্ট থাকে অথবা জাপানিজ কনসালটেন্ট থাকে, ওরা যেটা করে এই SMDB বা এই যে মনে করেন ই বলি বা এন বলি বা LDB বলি, এগুলো আমরা আমাদের যখন ড্রয়িং তৈরি করতাম, আমি আপনাদের পড়াবো, দেখাইতাম যে আমার সার্কিট ব্রেকার কতগুলো আছে, সার্কিট ব্রেকার গুলো কি মনে করে সাজাবো, তার উপর ভিত্তি করে আমরা আমাদের ডিবি বোর্ড গুলো এমনি করে তৈরি করতাম। কোনটা আমার লেন্থে 2 ফিট, কোনটা 2.5 ফিট বা 3 ফিট। বাট ওরা করে কি, যে যে সমস্ত এক্সিস্টিং মডেল গুলো আছে, যেমন মনে করেন লার্সেন অ্যান্ড টার্বো LNT নামে একটা বড় কোম্পানি আছে। সো ওদের হয়তো কোনো লাইটিং ডিবি পছন্দ হয়েছে কোনো কনসালটেন্টের, সে দেখে যে এইটার জন্য মোটামুটি আমার কোন সাইজের লাগবে। সে হয়তো দেখলো যে মোটামুটি মার্কেটে যেটা আছে সেটা আমার এইদিকে 3 ফিট, এদিকে আমার 4 ফিটের একটা ডিবি হলেই চলতেছে। তাহলে ওরা আপনার লাগুক বা না লাগুক সেই সাইজটা আপনাকে নিতে বলবে। তো আমাদের দেশে কি আমরা অনেক অপটিমাইজ করি, যেটা আমার দরকার নেই আমি প্রয়োজন কাস্টমাইজ করে নিব, আমার প্রয়োজন মাফিক আমি অর্ডার যেটা বানাই নিবো, ওরা এটা করতে চাই না। ওরা করে কি, যে মডেল গুলা কোনো কোম্পানি অলরেডি তৈরি করে রাখছে সেই মডেল গুলো এই জায়গার মধ্যে দিয়ে দেয়। তো আমি সবাইকে রেকমেন্ড করবো, লাইক মনে করেন আপনি কোনো প্রজেক্টে চাকরি করেন বা কোনো জায়গাতে আপনি হয়তো এরকম কাজ পাইছেন, আপনি করবেন কি, হয়তো ওরা বেশিরভাগ সময় লার্সেন অ্যান্ড টার্বো বা মিৎসুবিশি এই দুটো কোম্পানি প্রিফার করে। তো ওদের ডিবি লিস্ট ডাউনলোড করে ফেলবেন। সো ডিবি লিস্টের মধ্যে দেওয়া থাকে আমার ডিবি লম্বাই কত, চওড়াই কত, আমার উইতে কত আছে। তো সেটার মধ্যে দেখবেন যে আপনার কতগুলো ব্রেকার আছে, তার সাথে কোনটা মিলে। তো লিখার পরে পাশে লিখে দিবেন যে আমার SMDB আমার লম্বাইতে 3 ফিট, চওড়াতে আমার মনে করেন হয়তো 2.5 ফিট, আমার উচ্চতা হয়তো 2.5 ফিট। আলটিমেটলি এটা অনেকেই মনে করেন জটিল একটা ব্যাপার, বাট জটিলটা না, মানে ব্যাপারটা এমন যে ইনফরমেশন গুলো সাফিসিয়েন্ট থাকতে যেটা কন্ট্রাক্টরের প্রশ্নটা অনেক কম আসে। কারণ এই প্রজেক্ট গুলোতে যদি আপনি কাজ করেন কন্ট্রাক্টর পাগল করে ফেলে যে আমার এটা লাগবে। তো এই জন্যই যত বেশি পারা যায় ইনফরমেশন গুলো অ্যাড করে রাখার কথা আমাদেরকে বলা হয়। তো এইটা হচ্ছে একটু মনে রাখার মতো ব্যাপার। ওকে, এখন মনে করেন আমার ডিবি গুলা হয়ে গেছে। তো ডিবি যখন আমার হয়ে যাবে, তারপরে আপনার কাজ হচ্ছে ওই ডিবি থেকে বিভিন্ন যে লাইট বলি বা সকেট বলি বা অন্যান্য যে ইকুইপমেন্ট গুলো যাই, সেই জায়গাতে আপনার ইলেকট্রিক্যাল কানেকশনটা নিয়ে যাওয়া। এখন ইলেকট্রিক্যাল কানেকশনটা নেওয়ার জন্য আপনাকে কন্ডিউটিং করতে হবে না। তো এইটা খুবই বড় একটা ফ্যাক্টর, যে আপনি বেঁচে যাবেন নো কন্ডিউটিং। ধরেন আমি মনে করলাম যে চিফ অফ সিকিউরিটি এই রুমে আমার হচ্ছে সকেটের প্রয়োজন। এখন আপনি যদি নিজে সকেট বসাতেন, কোন জায়গায় চাইতেন, আপনি তো বলতে যে ভাইয়া মেবি আমি এখানে একটা সকেট চাই, ফাইন, আপনি এখানে সকেট দেন। হয়তো আগে আগে আগের কথা বলতেছে। সো মেবি আমার এখানে একটা সুইচ বোর্ড থাকে, আপনি চাইলে ভাইয়া এই জায়গায় আরেকটা সকেট দিতে পারেন, কিন্তু কম্পিউটার চলবে, দুটো সকেট থাকলো, ফাইন, চলতে পারে। তো আমি যদি আরেকটা চাই, হয়তো এই রুমে একটা দরকার নাই, বাট দিয়ে রাখলাম, এই জায়গাতে দিয়ে রাখলাম। এই দেখেন, এখন এইটা আমরা কখন করি, যখন মনে করেন আমরা লোকাল কাজগুলো করি। কারণ লোকাল কাজগুলো করার সময় অনেক সময় দেখা যায় যে এক একটা অফিসের ক্রাইটেরিয়া এক এক রকম, বা হয়তো দেখা যাবে যে এই অফিসে যারা আপনার ড্রয়িংটা চেক করবে তারা যেটা বলবে সেটা অনুযায়ী আপনি ড্রয়িংটা করে দিয়েছেন। বাট যে সমস্ত প্রজেক্ট গুলো আমাদের দেশে হয়, যেমন মনে করেন মেট্রো রেল, এটা অলরেডি দুনিয়ার কোথাও না কোথাও হয়েছে। যে সমস্ত কনসালটেন্ট মনে করেন কাজ করতেছে, লিড কনসালটেন্ট, তারা অবশ্যই এর আগে কোনো না কোনো জায়গায় কাজ করছে। সো ওই প্রজেক্টে সিকিউরিটি রুম ছিল বলেই মনে করেন মেট্রো রেলে সিকিউরিটি রুম দিছে, বা মনে করেন রূপপুর পাওয়ার প্ল্যান্টে সিকিউরিটি রুম দরকার, সেটা কিসের উপর ভিত্তি করে দিয়েছে, অন্য কোনো প্রজেক্টে করছে। তো সেইখান থেকে তো সেই জিনিসগুলো বুঝছে যে আমার লাগবে। তার মানে হচ্ছে সে যদি মনে করেন এইরকম কোনো প্রজেক্ট অলরেডি করে, তো দেখা গেলো যে সেই জায়গাতে সকেট দেয় নাই, সকেট দেয় নাই।
সো আপনি দিলেও সেটা অ্যাকসেপ্ট করে নেবে না। ইটস নট এ মানে ব্যাপারটা এমন না যে আপনি ভুল করছেন। বাট যেটা হয় যে এই সমস্ত প্রজেক্টে যারা কনসালটেন্ট থাকে, লিড কনসালটেন্ট, তারা খুবই মানে মানে হতেছে যে লিডিং রোল প্লে করতে চাই। সো আলটিমেটলি আপনি যখনই কোনো একটা সফটওয়্যার ইউজ করবেন, ব্যবহার করবেন, তো ওয়ারিং করার আগে সব থেকে ভালো হয় যে আপনি চেক করে নিলেন যে আমি এটা ঠিক এভাবে করছি। সো আলটিমেটলি আমার সকেটটা এই জায়গার মধ্যে আছে, তো আমি এটা করছি, সো দেখো সব ঠিকঠাক আছে নাকি। তো আমি যেটা করতাম বা এখনো করি, তো আমি রেফারেন্সটা চাই যে আলটিমেটলি আমার যে এটা ড্রয়িং করতে হবে। সো ফর দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং, তো কুড ইউ প্লিজ সেন্ড সাম রেফারেন্স ড্রয়িং। তো রেফারেন্স ড্রয়িং আপনাকে যখন সেন্ড করবে, তো আপনি এখানে দেখে নেবেন যে আমার এই সমস্ত বিল্ডিং গুলোতে ওরা কোন কোন জায়গায় সকেট দিচ্ছে। তো দেওয়ার পরে তো আপনি একটা আইডিয়া পাই যাবেন যে আসলে আলটিমেটলি কি হইতাছে না হইতাছে। তো এটা বলার কারণটা হচ্ছে কি, যখন আপনি ফ্রিল্যান্সিং কাজ করবেন তখন দেখবেন যে কোনো ক্লায়েন্ট হয়তো বলছে যে আমার একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সকেট লেআউট আপনি একটু তৈরি করে দেন। তো আপনি মনে করেন নিজের মনে করেন সকেট তৈরি করে রাখছেন, বাট আপনি তো জানেন না যে একটা আমেরিকান হোমে নর্মালি সকেট থেকে ওরা কি কি চালায়। হ্যাঁ, যেমন ধরেন আপনি হয়তো ফ্রিজের জন্য দিচ্ছেন, এখন দেখা গেল যে এবার 3টা ফ্রিজ আছে, আপনি একটা চিন্তা করছেন। হয়তো মনে করেন আপনি চিন্তা করছেন যে ওভেন ইউজ করবে, এখন দেখা গেল সে মনে করেন ইলেকট্রিক রেঞ্জ ইউজ করছে, তার লোডে প্রায় 5 থেকে 6 কিলোওয়াট। আলটিমেটলি এই জন্য সব থেকে ভালো একটি যদি বলেন যে আপনি ঠিক কি কি ইকুইপমেন্ট চালাবেন, একটা লিস্ট আমাকে দেন, বা আপনি যদি রেফারেন্স কোনো ড্রয়িং থেকে আমাকে দেন, তাহলে সেই অনুযায়ী আমি কাজটা করে ফেলতে পারতেছি। তো এই জন্য যখনই কোনো প্রজেক্ট আপনি করবেন যেটা কখনোই করেন নাই, অলওয়েজ আস্ক ফর রেফারেন্স ড্রয়িং। যে রেফারেন্স ড্রয়িং থাকলে আমাকে দেন, বা লিস্ট গুলো আমাকে দেন, আমি অ্যানালাইসিস করে তারপর আমি কাজটা করে দিব। ওকে, তো ধরেন আমি সকেট গুলা আমি জাস্ট জানার পরে ব্যবহার করলাম। আমি ধরেন সকেট এখানে নিয়ে যাই। তো এটা যে এই সিম্বল ইউজ করতে হবে এটা কোনো মানে নাই, বাট বেশিরভাগ প্রজেক্ট গুলাতে মানুষজন এই সিম্বলটা বেশি প্রিফার করে, এটা ইউজ করে থাকে। তো এটা আমি জানি না কোথা থেকে আইছে, মেবি ইন্ডিয়ান কোনো কনসালটেন্ট অথবা জাপানিজ কনসালটেন্ট আনছে, বাট এটা মোটামুটি বাংলাদেশে যতগুলো ইন্টারন্যাশনাল প্রজেক্ট হয় সব জায়গাতে সবাই এটা ইউজ করে থাকে কম বেশি। ধরো আমি এটাই জায়গার মধ্যে ইউজ করলাম, তো আমি এইটা এখানের মধ্যে ইউজ করলাম, এই জায়গার মধ্যে থাকলো। এখন এটা মনে করো 13 অ্যাম্পিয়ারের সকেট কিউ, এটা আমার 13 অ্যাম্পিয়ারের সকেট কিউ। সো আমি কি করতাম, আমাদের আগের ড্রয়িং যদি হইতো, আমি ধরলাম, দেখেন এটা করে দিলাম। সো আমি বলতাম এটা Q1, এটা বলতাম Q2, রাইট? সো আমি নাম্বারিং করে ধরেন কপি করে নিয়ে আসলাম। সো কপি করে নিয়ে আমি পরে এটা বুঝাবো আপনাদেরকে, আমি আমাদের আগের সিস্টেমে নাম্বারিং করি। দেখেন, সো আমি এটা লিখতাম হচ্ছে Q1, তারপরে পাশে লিখতাম Q2। সো এতদিন আমাদের মনে হয়েছে যে জিনিসটা মানে এটা সবচেয়ে ইজি, বা আজকে ক্লাসে আপনারা নিজেরাই বুঝবেন যে এটা থেকে ইজি ফরম্যাট আছে। এটা হচ্ছে Q2। তারপরে যখন সার্কিট ডায়াগ্রাম তৈরি করতাম তখন কি বলতাম যে Q1 এবং Q2 মিলে আমার একটা সার্কিট তৈরি হয়েছে। তারপরে প্যানেল শিটের কথা মনে আছে, গত ক্লাসে একটা ক্লাসে পড়ছি, সে জায়গা বলছি যে আমার যখন পাওয়ার সার্কিট হবে সেখানে লিখে দেবো যে পাওয়ার সার্কিট Q1 এবং Q2 এক একটা সকেট সমান যদি 300 ওয়াট হয় তাহলে দুইটা মিলে আমার 600 ওয়াট। 600 ওয়াটের জন্য আমার কতটুকু লোড আসতেছে, কত অ্যাম্পিয়ার আসবে, তারপর ভিত্তি করে আমার সার্কিট ব্রেকার চয়েস করলাম, কেবল চয়েস করে দিলাম, রাইট? তো তারপরে কোনটা আর এ যাবে, কোনটা ওয়াই তে যাবে, কোনটা বি তে যাবে, সেটা আমাদেরকে দিয়ে দিতে হইতো। পাথ এই জায়গার মধ্যে আপনি এটা করতে হবে না, কি করতে হবে, এটা পাথ, এটা রিলার্জ করে দিলাম। আপনাকে ইমাজিনারি চিন্তা করতে হবে যে আমার এই জায়গা থেকে আমি একটা কনডিউট নিয়ে আসি। এখন এটা কেন ইমাজিনারি বললাম, দেখেন আমি আপনাকে অনেকবার বলছি যে যখন আমরা ডিবি বোর্ড থেকে কোন একটা কনডিউটিং টানি, তো এটা যে এই পথ দিয়েই যাবে এটার কোনো মানে নাই। রিয়েল লাইফে এখানে রড অনেক বেশি, এটা এমনেও যাইতে পারে, এইটা আমার এমনেও যাইতে পারে। সো এইটার কোনো বাধ্যবাধকতা নাই যে এমনেই যাইতে হবে। হ্যাঁ, তো যদি কেউ কখনো বলে যে আমি পাইপ এমনে টানছি এমনেই নিতে হবে, এইটা আসলে কেউ করে দিতে পারবে না। তো দেখা যাবে যে এদিক দিয়ে এত বেশি রড, আপনার পাইপটা এদিক দিয়ে যাইতে বাধ্য হইতেছে। তো এই জন্য এইটা যদি কোনো কনসালটেন্ট ডিজাইন করে, তার মিস্টেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। যদি খুবই এক্সপিরিয়েন্স কনসালটেন্ট না হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে সে পাইপিং কন্ডিউটিং গুলো ভুল করে। এই জন্য এইটা কন্ট্রাক্টর রেসপন্সিবিলিটি থাকে, কারণ কন্ট্রাক্টর যখন ড্রয়িং গুলো করে সে কিন্তু অলরেডি জানে রড কোন দিক দিয়ে আছে, বা তার প্লাম্বিং এর পাইপ কোন দিক দিয়ে আছে, ফায়ার পাইপ কোন দিক দিয়ে আছে, সব দিক বিবেচনা করে সে মনে করে হয়তো পাইপটা এমনি করে নিতে পারে যে আমি সব দিক চিন্তা ভাবনা করে আমার পাইপ গুলো যাতে নষ্ট না হয়, সো আমি এই পাইপটা এমনি করে নিলাম, এই এমনি করে গেলাম, তারপরে এমনি করে আসলাম, তারপরে আমি এখান থেকে আমি কানেকশনটা করে দিলাম। তো এরপরে আমি কানেকশনটা করলাম এই এই হ্যাঁ, সো দেখেন আমি অনেক সুন্দর করে করে ফেললাম। এখন এটা যদি কেউ দেখে,
লাইক মনে করেন কন্ট্রাক্টর দেখলো বা লোকাল কোনো ভেন্ডর দেখলো, বলবে যে এই কনসালটেন্ট মেবি জানে না কোনো কিছু, এমনি তো পাইপ নিতে পারবে না সে, সে তো অনেক সুন্দর করে পাইপ এমনি নিতে পারতো, রাইট? সো এইটা এমনি নিতে পারতো, বাট প্রবলেমটা হচ্ছে যে আপনাকে এই মন্তব্যটা করছে সে শুধুমাত্র ইলেকট্রিক্যাল পার্সপেক্টিভ চিন্তা করছে। বাট যে মনে করেন কনসালটেন্ট, সে কিন্তু জানে এই যে আমার এদিক দিয়ে প্লাম্বিং এর কোনো পাইপ গেছে বা ফায়ারের কোনো পাইপ গেছে, বা মনে করেন আমার এই জায়গাতে এত বেশি রড, আমি পাইপগুলো আমি নিতে পারতেছি না, তার জন্য বাধ্য হয়ে আমি এই কাজটা করতে যাচ্ছি। তো এই জন্যই এই কন্ডিউটিং এর কাজটা আলটিমেটলি কন্ট্রাক্টর রেসপন্সিবিলিটি থাকে, সে কোন দিক দিয়ে করবে। এখন এটা করার পরে একটা প্রশ্ন আসতে পারে যে, বা আমার প্রজেক্টে আমি কন্ডিউটিং টা জানলাম না কেমনে হইলো, কন্ট্রাক্টর করে ফেলো, ব্যাপারটা এমন না। তো এইটা ও ওর মতো করে ড্রয়িংটা তৈরি করে আপনাকে দিবে, সো এটাকে বলে কন্ট্রাক্টর মেড ড্রয়িং। সেই কন্ট্রাক্টর মেড ড্রয়িংটা যখন আপনার সামনে আসবে, তখন অ্যানালাইসিস আপনি করবেন যে আলটিমেটলি এই পাইপটা এদিক দিয়ে নিলে আপনার কোনো কোডে কোনো ঝামেলা হয় কিনা, বা এটা এদিক দিয়ে নিলে আপনার কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা। আপনি সো তারপরে হয়তো রিভিউ পাঠালেন যে না আমি আপনি নিব না, এটা এদিক দিয়ে যাবে, এটা এদিক দিয়ে যাবে, তারপর মনে করেন সেই অনুযায়ী ফাইনাল ড্রয়িং করে হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আসলে এই ছোট্ট একটা বিল্ডিং এর জন্য আলটিমেটলি এত জটিল কাজ কি আসলে হয় কিনা? আসলে আমাদের মতো দেশে বা সারা দুনিয়াতে এটা হয়। যেমন ধরেন এই কাজটা যদি খুবই নর্মাল কোনো প্রজেক্ট হইতো, খুব বেশি হলো ইলেকট্রিক্যাল ডিজাইনারকে 20,000 টাকার বেশি কেউ দিত না। বাট ইউ পিপল ক্যানট ইমাজিন যে এরকম প্রজেক্টে যদি আপনি কাজ করেন, তো এইখানকার ইলেকট্রিক্যাল বিল মোর দেন 5 লাখ টাকা হয় লিস্ট। তো এই প্রজেক্টে যে কনসালটেন্ট আছে, তো একা তো আর করে না, একটা অফিসের মাধ্যমে করে। দেখা যায় সিম্পল একটা প্রজেক্টের জন্য হয়তো দেখা যায় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্লাম্বিং গুলো 20 থেকে 30 লাখ টাকার উপর বিল চলে আসে। সেই জন্য সেই জায়গাতে হিউজ পরিমাণ টাইম থাকে এই জিনিসগুলো যতটা নিখুঁত ভাবে করা সম্ভব সেটা করার জন্য। তো এই জন্য আপনি যখন কাজগুলো করবেন, ওইটা মনে করে তারপরে কাজের দিকে আপনি হাত দিবেন, রাইট? তো ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, দিলেন। তো এখন আমার যেহেতু এটা মনে করেন পাইপ বিল্ডিং এর গেছে, এখন প্রথমটা আমি আর ফেজ চিন্তা করতেছি, আর ফেজ। তো আর ফেজ যদি আমি চিন্তা করি, তাহলে এইটাকে আমি জাস্ট ইন্ডিকেটর করে দেবো। দেখেন এই যে আমি একটা লাল লাল লাইন টানলাম, তো টানার পরে আমি এটাকে একটা, এটাকে ইন্ডিকেটর বলে, সেই ইন্ডিকেটর চিহ্নটা আপনি আনেন, এটার মধ্যে রাখেন। তো রাখার পরে আপনি একটু রোটেট করে দেন, মানে যেভাবে আপনি পারেন এটা বুঝাবেন। এই জায়গা দেখেন আমরা কি বলেছি, প্রথমত হচ্ছে পিডিবি বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? বলা হয় যে এই যে আমার সকেট আছে, এই সকেটটা বেসিক্যালি লাইন পাইছে কোন জায়গা থেকে, মানে হোয়াট ইজ দ্য অরিজিন। সো অরিজিন হচ্ছে আমার এই পিডিবি। সো পিডিবি থেকে লাইন আমি পাইছি, এই জন্য প্রথমটা হচ্ছে পিডিবি। এটা এসইও মানে কি, যে এই পিডিবিটা কোন বিল্ডিং এর, এই পিডিবিটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড অফিস বিল্ডিং এর। আর আর 3 মানে কি, এটা আর 3 পেজের। এখন আপনার মনে হচ্ছে যে আমার আর 3 কেন, আমি আর 1 দিয়ে শুরু করবো, ফাইন আপনি আর 1 দিয়ে শুরু করেন। তো তখন এটা আর 1 হয়ে যাবে, এই যে আর 1 চলে আসতো। তো তখন আপনি এটাকে সুন্দর করে এই জায়গার মধ্যে লিখে লিখে রাখবেন, এই যে দেখেন। তো আমি বললাম যে এইটা আমার সকেট লেআউট, এই সকেট লেআউট দুইটা আমার পিডিবি থেকে আইছে, এই পিডিবিটা আমার হচ্ছে এসইও বিল্ডিং এর, এবং এই পিডিবি যে 3টা ফেজ আছে আর ওয়াই বি, এইটা বেসিক্যালি আমার আর 1 ফেজ থেকে আইছে, শেষ। এখন মনে করেন আপনি এইটাকে কপি করে অন্য একটা রুমের মধ্যে সকেটটা বসাবেন, কারণ সকেটটা একটা হলে আপনার হবে না, আরো সকেট লাগবে অন্যান্য রুমে। তো ধর আমার এই রুমে একটা সকেট বসলো। এখন আপনি চিন্তা করতেছেন যে এটা যদি আমি আর ফেজ থেকে দিচ্ছি, এটা ওয়াই থেকে দিতে হবে, রাইট? সো আপনি করবেন কি, এই পুরোটাকে এমনি করে ধরবেন, এটাকে ইয়েলো করে দিবেন। সো ইয়েলো মানে হচ্ছে ওয়াই। সো আমার ইয়েলো, সো ইয়েলো কালার ডাইরেক্টলি ইউজ করেন না, কারণ এটা পিন দিলে সুন্দর লাগে না। সেই ক্ষেত্রে আপনি চাইলে 20 নাম্বার কালার ইউজ করতে পারেন। তো 20 নাম্বার কালারটা ইয়েলোর মধ্যে দেখতে সুন্দর লাগে। সো আমি এটাকে তখন লিখে দেবো হচ্ছে ওয়াই, দেখেন এটাকে আমি করলাম y1। ক্লিয়ার এটা? সো এইটা হচ্ছে আমার আর 1, এটা আমার y1। এখন মনে করেন আমি অন্য একটা রুমের দিকে জাস্ট নজর দিই, ধর আমার এই জায়গার মধ্যে হয়তো বসলো। সো আমি এইটাকে এখন লিখবো হচ্ছে আর 1 বি। আমি এটা রোটেট করি, এ দেখেন। সো আমি এটাকে একটু মুভ করে এই জায়গার মধ্যে নিয়ে আসি, মানে এখানে আপনার একটু সময় লাগবে, বাট এই কাজগুলোর জন্য আসলে বেশ সময় আপনারা পাবেন। এই যে, সো আমি এটা এই জায়গার মধ্যে রাখি। সো আর 1 y1, দিস ওয়ান বি1। সো বি1 যখন করবেন এটাকে ব্লু করে দিতে হবে। দেখেন আমি এখান থেকে যাই ব্লু করে দেবো, কারণ ব্লুটা ব্ল্যাকে ভালো লাগে না, বাট হোয়াইটে ভেরি গুড। সো ব্লুটা আপনি ইউজ করতে পারেন, সুন্দর লাগবে ব্লুটা। দেখেন আমার 3টা কিন্তু চলে আসতে হবে, এই আমার আর, এই আমার ওয়াই, এই আমার বি। সুন্দর না? এখন মনে করেন আপনি এর পরের সকেট ইউজ করবেন। সো আমি এই সকেটটা এই জায়গার মধ্যে নিয়ে যাই,
এই জায়গা থাকলো। সো এইটা তখন আমার আবার 8 থেকে শুরু করতে হবে। সো আমি এটা রেড করে দিই। সো তখন আমার এটা হবে হচ্ছে আপ টু। সো এইভাবে করে আপনার যতগুলা সকেট থাকবে এই কাজটা আপনাকে করে নিতে হবে। যেমন ধরেন আমরা এখানে করেছি, দেখেন এই যে আপ টু এটা ওয়াইড আপনার সকেট অনেক থাকবে, তো সেই অনুযায়ী আপনি করে নেবেন। এখন এই যে সবুজ কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যদি আপনার ইউপিএস থাকে, তো ইউপিএস থেকে যে সমস্ত সকেট কানেকশন করেছেন সেটাকে আমরা গ্রিন দ্বারা প্রকাশ করি। বাট বেশিরভাগ প্রজেক্ট গুলোতে আমরা মানে আমাদের গভর্নমেন্ট গাইডলাইন থাকে যে একদম এসেনশিয়াল যদি না হয় তাহলে ইউপিএস টা অ্যাভয়েড করার কথা বলা হয়। কারণ ইউপিএস এর ক্ষেত্রে দেখা যায়, ইনফ্যাক্ট ইউপিএস সোলারের ক্ষেত্রে একই কথা, যে এগুলা মনে করেন ব্যাটারি থাকার কারণে ব্যাটারি গুলো নষ্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। সরকারি প্রজেক্ট গুলোর কথা বলতেছি, সেই জায়গাতে ম্যাক্সিমাম 1.5 বছর বা 2 বছর পরে ব্যাটারি চেঞ্জ করতে হয়। এই জন্য দেখা যায় বেশিরভাগ জায়গাতেই ইউপিএসটা বা সোলারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয় ব্যাটারি সহ। ওকে, তো এইটা মিন করা আছে। এখন মনে করেন এসি আছে, এসির জন্য আপনি করবেন কি, এসিটা মনে করেন এই জায়গার মধ্যে বসছে, তো এসির সকেটটা হচ্ছে এইরকম আমরা এসি সকেট ইউজ করে থাকি। সো আমি এটা কপি করি। ধরেন আমরা তো জানি এসি সকেট ডান দিকে বসে, তাহলে ডেফিনেটলি আমার এই জায়গার মধ্যে এসি সকেট বসতে পারে। সো বসলো, এটা গেল। সো আমি এটাকে মেবি এই জায়গার মধ্যে নিয়ে যাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো আমি ধরেন এটা কপি করি। সো কপি করে আমি এই ঘরের মধ্যে রাখি। সো রাখার পরে আমি এটাকে আবার কপি করে এই জায়গার মধ্যে আনলাম। সো আনার পরে এটা আমি এমনি করে ধরলাম, এইটাকে আমি আর করব, বিকজ এইটা আমার প্রথম আর ফেজ থেকে শুরু হইতাছে। ক্লিয়ার? এই দেখেন আমার ভিএসসিডিবি থেকে এখন যাবে। সো আমি এখন পিডিবি লিখতে পারবো না, আমি লিখবো ভিএসসিডিবি, ভিএসসিডিবি। ওকে, সো এইটা আমার আর 1 থাকবে তখন, আর 1। সো এমনি করে যদি আমার মনে করেন 2 নাম্বার এসে থাকে, তখন এটা আমার ওয়াই 1 হবে, তারপর এটা আমার বি 1 হবে, তারপর একের পর এক এই জিনিসগুলো চলতে হবে। তো আপনি এইটা করার ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলেন। এই দেখেন এইটা আপনার করা লাগলো না, এই যেটা এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা আপনার করা লাগতো না। তো যখন মনে করেন মেট্রো রেলের কাজ শুরু হইলো, মানে কনস্ট্রাকশন শুরু হলো 2017-18 দিকে, তখন আমাদের ডিজাইনটা এরকম লেভেলের ছিল, এটা ছিল। তো যারা লোকাল কন্ট্রাক্টর ছিল তাদের পক্ষে এটা বোঝানো বেশ মুশকিল ছিল যে আসলে এটা কি মিন করতেছে। তো তখন দেখা গেল কি, যে সমস্ত ডিজাইনার মনে করেন এই সমস্ত প্রজেক্টে অলরেডি কাজ করেছে, তাদেরকে কন্ট্রাক্টর গুলো আলাদা টাকাতে হায়ার করতো যে ভাই আপনি এটাকে আমাদের মতো করে বানাই দেন। তখন আমরা করতাম কি, এটাকে ধরেন এই জাস্ট এটা করে দিতাম, এই যে এটা, তারপরে আমার পাইপটা এমনি করে গেছে, তারপরে পাইপটা এমনি করে গেছে, তারপরে এটা করার পরে যে মেকানিক্যাল ডিজাইন থাকতো সেটা তার মতো করে কনভার্ট করে দিত। তারপরে সবগুলো সুপার ইম্পোজ করে দেখতাম যে কোন পাইপটি সরানো লাগবে, লাইক মনে করেন এই পাইপটি সরানো লাগবে। সো আমি এটাকে এমনি করে সরাই দিলাম, এটাকে এমনি করে সরাই দিলাম, এই যে এই। So, এটা হচ্ছে মেন ওয়ার্ক। আলটিমেটলি আমি যেটা বিশ্বাস করি যে যদি আপনি আমাদের আগের ক্লাসগুলো ভালো করে দেখেন, যেখানে ওয়ারিং এর ডিটেলস আমরা বলে দিয়েছি, সো ওটা যদি আপনার মাথার মধ্যে ঠিক মতো থাকে, তাহলে এরকম ড্রয়িং কে যদি আপনার ওই রকম ড্রয়িং কনভার্ট করতে হয়, তাহলে আপনার জন্য হয়তো খুব বেশি পরিশ্রমের কাজ হবে না। কারণ এইটা আপনি দেখবেন যে বেশ ভালো একটা মানে ডিমান্ডেবল একটা ওয়ার্ক। আপনি চাইলে এটা ফাইবারও পারবেন, যে ফাইবারে লাইক মনে করেন আপনি ইলেকট্রিক্যালের কাজ করবেন, সেখানে দেখবেন যে থাকে যে আমার সকেট লেআউট লাগবে, আমার লাইটিং লেআউট গুলো লাগবে, সেটা হয়তো আপনি করে ফেলতে পারবেন, রাইট? তো এটা সকেটের জন্য। এখন চলেন আমরা দেখে আসি লাইটের জন্য আমরা এই কাজটা কিভাবে করতাম। আমরা এখান থেকে কিছু লাইট কপি করি, তারপর আমরা এটা বোঝানোর চেষ্টা করি। আমি আর মানে একদম টু দা পয়েন্টে ডিজাইন করে দিচ্ছি না যে এই রুমে কয়টা লাইট লাগবে, ফ্যান লাগবে। জাস্ট মনে করেন যে আপনি আহ এই রুমে আপনার লাইট টাইট লাগতেছে, মেবি কোথায় বসাই দেবো, ধরেন আমার এইখানকার কথা আমি চিন্তা করি। হয়তো ধরেন আমার এরকম করে লাইট লাগলো, এইটা আমার সকেট এই জায়গার মধ্যে থাকলো। হ্যাঁ, তো আপনি এই জায়গার মধ্যে যেটা উল্লেখ করে দিবেন যে যে কতটুকু মিলে আপনার এই লাইটিংটা হবে, মানে এই লাইটিং সার্কিটটা হবে। ধরেন আপনি এই 1 2 3 এটাকে ধরেন এই জায়গায় কপি করলেন। তো আপনি চাচ্ছেন যে লাইটিং সার্কিট যেটা আছে, এই লাইটিং সার্কিটটা আমার এই 6টা ফিচারের সমন্বয়ে যেন থাকে। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন লাইটিং এর নাম্বারিংটা করবেন। হ্যাঁ, ধরেন আমি এটা কপি করি। সো কপি করে আমি এই জায়গার মধ্যে আসি। তো এটাকে আমি এইখান থেকে এখানকার মধ্যে ধরেন আমি প্লেস করলাম। সো এইটা কিন্তু আমার তখন আর ভিএসডিবি থাকবে না, এটা তখন এলডিবি আকারে চলে আসবে। সো ধরেন আমি এই ভিএসটাকে সরাই এটাকে করলাম এলডিবি। সো এলডিবি তে আছে। সো আমার এলডিবি এসিও আর 1 থাকলো। এখন
এই সকেটের যে ডায়াগ্রাম আমরা করেছি এইটাও কিন্তু সেইভাবেই করছি, বাট এক্সট্রা কাজ করতে হবে কি যে রেঞ্জটা ঠিক করে দিতে হবে। মানে যদি মনে করেন আপনারা কখনো রেভিটে কাজ করেন, রেভিটটা হচ্ছে অটোক্যাড যে কোম্পানি বানাইছে অটোডেস্ক, ওদেরই লেটেস্ট একটা সফটওয়্যার, এটাকে বলা হয় অটোডেস্ক রেভিট। সো রেভিটের মধ্যে এই সার্কিটিং রেঞ্জ বলা থাকে। তার মানে হচ্ছে আমি চাচ্ছি এই 6টা মিলে আমার হচ্ছে এই সার্কিট তৈরি হোক, সেক্ষেত্রে আপনি এটাকে বলে দিবেন যে এটাকে ঠিক এমনি করে বলে দিবেন, মানে বুঝাইতে হবে যে আমি চাচ্ছি এটা এইভাবে জায়গায় দেখেন। এইটা এই সো এইটার মানে কিন্তু এটা না যে এই এই সোজা করে আমার যদি 3/4 ইঞ্চি কন্ডিউট যাই, আমার 4টা ফিক্সারের মধ্যে যে কেবলটা 8টা যাবে, 8টা কেবল এমনি এমনি নিবে, এটা না। এর মানে হচ্ছে এই 4টা ফিক্সার প্লাস হচ্ছে এই যে ফিক্সার গুলো আছে এগুলাকে আপনি একটা সার্কিটের মধ্যে চাচ্ছেন, এই দেখেন। তার মানে আমি এটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করলাম, এই যে এইভাবে করে। তো এটা কিন্তু কোনোভাবেই আমার কন্ডিউট লেআউট না, এটা হচ্ছে কন্ট্রাক্টরের বোঝার সুবিধার জন্য যে আমি চাচ্ছি এই 6টা মিলের জন্য আমার একটা সার্কিট তৈরি হয়। হ্যাঁ, এই যেটা, এটা মেবি সোজা হয় নাই, সোজা করে দিতে পারি চাইলে। So, আমি এটা সরাই দিই। আমি দেখিয়ে দেবো, এটা থাকবে। ওকে, সো এইখান থেকে এই যে কানেকশন আমি টেনে দিলাম এভাবে করে, রাইট। সো আমার এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা মিলে একটা সার্কিট তৈরি হয়ে গেল। এখন যদি পরেরটাই আমি চাই, সো পরেরটাই আমি ধরেন এটা কপি করি, এই যে কপি করে ধরেন আমি এই রুমের মধ্যে আসলাম, এটা এই জায়গার মধ্যে এইটাকে আমি এর মধ্যে রাখি। এখন ধরেন আমি চাচ্ছি এই 2টা রুম মিলে আমার একটা সার্কিট তৈরি হবে, যেমন আমি একটা রুম ছিল না, আমি চাচ্ছি এখন 2টা মিলে আমার একটা সার্কিট তৈরি হবে। তখন আপনি করবেন কি, যদি রেড কালার ইউজ করেন মানে লাল ফেস থাকে, তাহলে আপনি এটাকে এমনি করে কানেকশনটা দিবেন। এই দেখেন, এই যে এখান থেকে আমি কানেকশন নিলাম, সো কানেকশনটা নিয়ে আমি এই জায়গায় কানেক্ট করে দিলাম, এই যে এখানে এই। সো এটার পরে আপনার যদি ধরেন লাইট ফ্যান যদি এইভাবে থাকলো সেভাবে আপনি করে দিতে পারেন, এইভাবে করে ধরেন এখানে থাকলো, হয়তো মেবি এখানে একটা দিলেই হয়ে যাবে এভাবে করে, এই দেখেন। সো আমি এটা এখানে রাখলাম, তারপরে আমার এইটা হচ্ছে এইভাবে কানেকশন করে দিচ্ছি, এই এইটা এইখানে থাকলো। তার মানে হচ্ছে যখন সে ড্রয়িংটা দেখবে সে বুঝবে যে আমার বেসিক্যালি আর ফেসটা এই এতটুকু সমানে তৈরি করা হয়েছে। তো অনেকে একটু বেশি ডিটেল করার জন্য যেটা করে সেটা আমরা এইভাবে করতে পারি, দেখা যায় যে এইটা আছে সুইচ বোর্ডিংটা এমনি নাম্বারিং করে দেয়। সো এটা সে হয়তো যে কোনো ভাবে নাম্বারিংটা বুঝাইলে হবে। সো এটা মনে করেন আমার SB1 এই জায়গার মধ্যে থাকলো, তারপরে এটাকে কপি করে এই জায়গার মধ্যে বসান, এটা SB2 হিসেবে কাউন্ট করেন, তারপরে এই জায়গার মধ্যে একটা ব্র্যাকেট দিবেন, হ্যাঁ, অথবা আপনি চাইলে পরের লাইনে লিখতে পারেন এইভাবে করে, যে SB1 কমা SB2, দেখেন। সো এইটা বেসিক্যালি না দিলেও চলে, যদি আপনি আমি যেভাবে দেখালাম ওইটা যদি আপনি করে ফেলতে পারেন। So, এইটা অনেকে করে, বাট এটা দরকার নাই, আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যদি আপনি এই অনুযায়ী নাম্বারিংটা ঠিক মতো করে ফেলতে পারতেন। ওকে, সো এটাই হচ্ছে মোটামুটি আমরা যে কাজগুলো করি ইন্টারন্যাশনাল ফরম্যাটে, সেই ফরম্যাটে যদি আপনার ড্রয়িংটা কনভার্ট করতে হয়, সো কনভার্সনের প্রসেসের নিয়মটা হচ্ছে এটা। আমি আরেকটু ডিটেলস যদি দেখাই, আমি যদি এখানে চাই, সো এই জায়গার মধ্যে আমি ড্রয়িংটা দিয়ে দিব, যে যেমন ডিটেলস পাবেন যে আলটিমেটলি এইটা করার পরে একটু সুন্দর করে সাজাবেন কিভাবে। আমি অলরেডি সাজাই দিয়েছি, যদি আপনি অনেকগুলো থাকে, যেমন ধরেন আমার এই জায়গার মধ্যে একটু কোনোটা উপরে লিখছি, কোনোটা একটু সাইড করে লিখছি, কোনোটা আরেকটু উপরে লিখছি। সিমিলারলি যখন লাইটিং গুলা করতে যাবেন, সো লাইটিং এর জন্য আপনি এই একই ফরম্যাট পাবেন। এখন যদি আমরা একটা জিনিস দেখে আসি যে আলটিমেটলি এই সমস্ত প্রজেক্টে যখন লাইট চয়েস করতে হয়, তখন লাইট গুলা কয় টাইপের আমাদের চয়েস করতে হয়। প্রথমত হচ্ছে যখন আপনি প্রিলিমিনারি ড্রয়িং জমা দিবেন, তখন যে সমস্ত বিল্ডিং এ লাইক ফলস সিলিং নাই,
So আপনি খেয়াল করেন এই জায়গার মধ্যে অফিস আছে, বাট আমরা সবসময় টিউবলাইট ইউজ করেছি। এখন এটাকে টিউবলাইট বলা হয়, এটাকে বলা লিনিয়ার লাইট। লিনিয়ার লাইট বলার উদ্দেশ্য হচ্ছে যে এর সমস্ত লাইট হচ্ছে লম্বায় কমপক্ষে 3 ফিট থেকে 4 ফিট হবে এবং আপনার চড়া হবে 6 ইঞ্চি থেকে 1 ফিটের মধ্যে, মানে দেখতে যেন লিনিয়ার একটা শেপ থাকে। যে কোনো টাইপ আমরা পরে চয়েস করবো, বাট অ্যাজ এ বিগিনার যখন প্রজেক্ট শুরু হচ্ছে তখন হচ্ছে আমরা লিনিয়ার শেপে লাইট গুলাকে প্রিফার করে থাকি, যদি আপনার কোনো ফলস সিলিং না থাকে। যদি ফলস সিলিং থাকে তো ফলস সিলিং এর সময় 2 ফিট বাই 2 ফিটের লাইট বেশি প্রিফার করা হয়, মানে যেটা আমরা আপনাদের ডায়ালাক্সে সিমুলেট করে দেখিয়েছিলাম 2 ফিট বাই 2 ফিটের লাইট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধর আমার ফলস সিলিং আছে, এই যে গ্রিড, সো লাইটের গ্রিডের মধ্যে বসলে যে দেখা, এই যে গ্রিডের মধ্যে লাইটটা বসে গেলে যেভাবে করে, এটা মনে করেন একটা বসলো, তারপরে ধরেন আমি হয়তো এই গ্রিডের মধ্যে আরেকটা গেলাম, সো আমার লাইটটা এরকম করে বসে গেলে যে দেখেন, এই যে। তো এইটা হচ্ছে আমরা যখন ফলস সিলিং পাবো সেই জায়গা লাইটিং প্যাটার্ন, আর যদি ফলস সিলিং না থাকে সেই জায়গা লাইটিং প্যাটার্ন হচ্ছে এই জিনিসটা, সেটাকে বলা হয় লিনিয়ার লাইট, এটাকে বলা হয় ফলস সিলিং লাইট। আর একটা টাইপের লাইট আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে মানে টয়লেটের লাইট, কারণ টয়লেটের লাইট সবসময় ব্যবহার করতে হয় হচ্ছে ফলস সিলিং কে বেসিস ধরে, কারণ ফলস সিলিং সবসময় টয়লেটে হবেই। তো যদি মনে করেন টয়লেটে ফলস সিলিং নাও হয়, সেই জায়গাতে ফলস স্ল্যাব হবে। তো বেশিরভাগ প্রজেক্ট গুলোতে ফলস সিলিং হয়, সেই জন্য দেখেন আমরা এই জায়গাতে কোনো মিরর লাইট ব্যবহার করি না। আপনাদের মনে থাকার কথা, যখন রেসিডেন্সিয়াল করেছিলাম তখন দেখেছিলাম যে টয়লেটে যে মিরর থাকে, মিররের উপর আমরা লাইটটা ব্যবহার করে থাকি। দেখেন মিররের কোনো লাইট নাই, এই ছাদের মধ্যে আমরা ফলস সিলিং ইউজ করেছি, তো ফলস সিলিং লাইট আমরা ইউজ করে দিয়েছি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি লাইটিং লেআউট যে প্যাটার্নটা বললাম, বা আমার সকেট লেআউটের যে প্যাটার্নটা বললাম, সেই প্যাটার্নটা আমরা এভাবে চাইলে ফলো করে ফেলতে পারি। আর এটা যখন হয়ে যাবে তখন এইটার মতো করে একটা প্রজেক্ট তৈরি করতে হয়। তো প্রজেক্টে আপনি ঠিক এভাবে করে প্রিন্ট আকারে এটা সাবমিট করে ফেলতে পারেন, লাইক এটা হচ্ছে এই ব্যাপারটা। তো এইটা বলার উদ্দেশ্য ছিল হচ্ছে যে অনেক সময় এই সমস্ত প্রজেক্টের কাজ আমরা করি, তো ওই কাজগুলো করার সময় আমাকে দেখা যায় যে আমাদের লোকাল যে মানে কনসালটেন্ট গুলো থাকে তাদের জন্য এই ড্রয়িং টাফ হয়ে যায়। তো ওই শুরুর দিকে যাতে আপনার প্রবলেম গুলো না ফেস করতে হয় তার জন্য আমি এই জিনিসটা একটু বলে দিলাম। এখন যদি আমি এটা ফাইবারে কাজের স্কোপটা একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে লাইক মনে করেন আমি এই ফাইবার অ্যাপসে যদি ক্লিক করি, দেখি যে এই টাইপের কাজ আমাদের সামনে ঠিক কতটুকু আছে। হ্যাঁ, লাইক মনে করেন আমি ইলেকট্রিক্যাল যদি ওয়ার্ক গুলো দেখি, so আমি এই জায়গার মধ্যে যাই, ইলেকট্রিক্যাল ড্রয়িং। তো এগুলো সবই কিন্তু ইলেকট্রিক্যাল ড্রয়িং, রাইট? এই যে সবাই ইলেকট্রিক্যাল ড্রয়িং। তো আপনি কিন্তু বেশ ভালো কাজ পাবেন। আমি যদি এটা ওপেন করি, তো এই সবগুলা কিন্তু ড্রয়িং, হ্যাঁ এই যে সবগুলা ড্রয়িং। তো আলটিমেটলি আপনি যখনই কোন একটা সময় নিতেছে, মেবি এখানে দিলে হয়তো আসবে। দেখেন এই সবগুলা কিন্তু ড্রয়িং, এই যে সবই কিন্তু আমাদের মতো ড্রয়িং, আমরা যে ড্রয়িং গুলো একটু আগে করছি সেরকম কিন্তু ড্রয়িং সব। দেখেন এগুলা কিন্তু কোনো বড় প্রজেক্ট না, খুবই ছোট ছোট প্রজেক্ট। দেখেন এই শুধুমাত্র লাইটিং কিছু স্যাম্পল তৈরি করে দিয়েছে, খুবই ছোট, খুব কিন্তু যে বড় আহামরি প্রজেক্ট তা কিন্তু না, রাইট? তো এই কাজগুলা কিন্তু আমরা চাইলেই, আমরা এই যতটুকু বলছি যে আমাদের ধরেন লোকাল যে ফরম্যাট আছে বা আমাদের ইন্টারন্যাশনাল যে ফরম্যাট গুলো আছে, সেই দুটো দিয়ে কিন্তু আপনি কাজ চালাই নিতে পারবেন। আবার যদি আমি ধরেন হাউ টু সে যে আহ এটার কথা চিন্তা করি, প্যানেল শিডিউল, হ্যাঁ, আমি যদি এটাতে ওপেন করি, তো এই জায়গার মধ্যে একটু জুম করি, দেখেন
এইটা হচ্ছে প্যানেল ড্রয়িং। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই প্যানেল ড্রয়িংটা কি? প্যানেল ড্রয়িংটা হচ্ছে এই যে আমি ডিবি বোর্ড গুলো ব্যবহার করছিলাম, ওই যে বললাম একটু আগে যে কোনটা 2 ফিট, কোনটা 4 ফিট, কোনটা আমার 3.5 ফিট। ওই ডিবি বোর্ড গুলোর মধ্যে সার্কিট ব্রেকার গুলোকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করি, বা সার্কিট ব্রেকার কত দূরে দূরে থাকে, বা আমার একটা বাস বার থেকে কতটা বাস বাড়ে, দূরত্ব কত, সেটার সমন্বয়ে আমরা এই ড্রয়িংটা সাবমিট করি, যেটাকে বলে ইকুইপমেন্ট লেআউট ড্রয়িং, বা অনেকে এটাকে প্যানেল ড্রয়িং বলে। সেই টাইপের কাজগুলো কিন্তু আপনি এই জায়গার মধ্যে পাবেন। আবার যদি মনে করেন আমি এই জায়গার মধ্যে লিখি ইলেকট্রিক্যাল এস্টিমেট, তো ইলেকট্রিক্যাল এস্টিমেট, এই যে দেখেন। তো ইলেকট্রিক্যাল এস্টিমেটে কিন্তু আমরা অনেক কাজ পাচ্ছি এখানে। তো এগুলো কিন্তু অনেক বড় প্রজেক্ট না, বাট আমরা কিন্তু এটা করতে পারবো। তো বেশ কিন্তু কাজের স্কোপ আমাদের সামনে আসছে, যে শুধুমাত্র আমাদের জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে তৈরি করে নিতে হবে। এখন নর্মালি যেটা আমি সবাইকে সাজেস্ট করি, সেটা হচ্ছে আপনি এই ফাইবার একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করার পরে দেখবেন যে আপনার সবচাইতে মানে ভালো বা স্ট্রং পয়েন্ট কোনটা। তারপর ভিত্তি করে 3-4টা একটা কিওয়ার্ড বার করবেন, যে আমি হয়তো এস্টিমেটে ভালো, বা আমার হয়তো লাইটিং সিমুলেশনে ভালো, বা আমি হয়তো সার্কিটিং করতে ভালো। তো করার পরে 3-4টা যখন আপনার কিওয়ার্ড চলে আসবে, তখন আপনি দেখবেন যে এই টাইপের কাজগুলোতে সব থেকে ভালো করা। যেমন ধরেন আমি যদি এই জায়গার মধ্যে যাই, উনি বলছেন যে ইলেকট্রিক্যাল কস্ট এস্টিমেট ফর ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া কোম্পানি। তো আমি এই জায়গার মধ্যে ওপেন করি। তো করার পরে উনি দেখেন কিছু ডেমো দিছে, যে আলটিমেটলি উনি কি টাইপের কাজগুলো করে। So আমি এই জায়গার মধ্যে যদি ক্লিক করি, সিম্পল যে কোনো এক জায়গার মধ্যে যদি ক্লিক করি, যে কোনো একটা পিকচারে, তখন আপনার সামনে দেখেন এরকম একটা পিকচার আসবে। দেখেন দেখে জটিল মনে হবে, বাট আপনি জুম করে দেখেন এই জায়গার মধ্যে সেই যে সিম্পল লিস্টিং করছে, যে আমার লাইট কত আছে, ফ্যান কতগুলো আছে, লাইটের দাম কত, ফ্যানের দাম কত, একটু আর কোনো কিছু না। তো এই যে এগুলো একটু জুম ইন করে দেখবেন যে আলটিমেটলি এই জিনিসগুলো করা মানে একটু মানে হাউ টু সে, যে একটা ফ্রেন্ডলি একটি এনভায়রনমেন্টে উনি কাজগুলো গুছাই দিয়েছেন। তো যদি এই জায়গার মধ্যে যাই, তো সবই দেখেন এই একই জিনিস, যে কতগুলো জিনিস আমার আছে। মেবি আমি যদি জুম করি একটু দেখাতেও পারি। এই দেখেন, সো আলটিমেটলি উনি এগুলাই বলছে যে এটার নাম কি, এটা কোন জায়গায় ইউজ করব, ইউনিট কত আছে, কতগুলো আছে, ম্যাটেরিয়ালের কস্টিং কত, লেবারের কস্টিং কত, টোটাল আমার কস্টিং কত। সো এইটা মিলে একবারে কস্টিংটা কত। আলটিমেটলি যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি, যে একটা প্রজেক্টে যখন আমরা কাজগুলো করি, তখন একটা কস্টিং ঠিক কতগুলো সিস্টেমে ভাগ হয়ে যায়। সো উনি এগুলাকে ব্রেকডাউন করে লিখে দিয়েছেন। তো যদি আপনি দেখেন যে আপনার এটাই স্ট্রং পয়েন্ট, সেই অনুযায়ী আপনার টেমপ্লেট বানান, টেমপ্লেট বানায় একটা গিগ তৈরি করেন। সো গিগ তৈরি করে এরকম করে আপনি জাস্ট ওয়েট করেন যে আপনার কাজটা আছে কিনা। এখন আমরা যেটা মানে আগে করতাম না, বাট কয়েকটা ব্যাচে আমরা রিকোয়েস্টের কারণে করি, সেটা হচ্ছে আমাদের একটা পেইড সেমিনার ছিল, যে জায়গার মধ্যে আমরা দেখাইছিলাম যে আলটিমেটলি এরকম একটা ফাইবারে কিভাবে নিজের অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো আপনি করতে পারেন একদম লাইভ প্রজেক্টে। তো সেইটা আমরা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেওয়া ক্লাসে পরে, যাতে করে আপনি একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন যে আলটিমেটলি আপনার স্ট্রং পয়েন্ট কোনটা। সেটার উপর ভিত্তি করে আপনি নিজের মতো করে গিগ তৈরি করতে পারবেন। তো এই গিগটা তৈরি করে আপনি হয়তো এরকম করে অর্ডারের জন্য ওয়েট করবেন যে আপনার অর্ডারটা কখনো আসে। তো এটা আমাদের মেবি 3.5 ঘন্টা একটা সেমিনার। তো ক্লাসে পর আপলোড হয়ে যাবে, একটু দেখে নিয়ে তো দেখার পরে যদি কারো কোনো কনফিউশন থাকে, বা কেউ যদি মনে করেন যে ভাই আমি এই জায়গাতে বুঝি না, আমাকে আলাদা করে বুঝাই দেন, এটাকে আমরা করে দিব। আর একটা জিনিস এখন হচ্ছে আমাদের দেশে যেটা করছে, যে অনেকেই ফাইবারে হচ্ছে অনেক বেশি পরিমাণে অ্যাকাউন্ট তৈরি করছে। তার জন্য দেখা যায় যে যাতে মনে করেন যে ইনফরমেশন ঘাটতি থাকে, লাইক মনে করেন আপনার হয়তো বেসিক বায়ো ইংলিশ লিখতে হবে, বা বেসিক একটা ডেসক্রিপশন লিখতে বলছে, আপনি কপি করে ফেলছেন বা পেস্ট করে ফেলছেন। তো যদি এরকম হয়, সেক্ষেত্রে হয়তো আপনার অ্যাকাউন্টটা যখন মানে অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, তখন হয়তো ফাইবার থেকে ঝামেলা তৈরি করতে পারে। বাট আপনি যদি একদম অথেন্টিক ভাবে ইনপুট গুলো জমা দেন, বা ঠিক মতো একটু ইংলিশ বায়োগুলো লিখেন, তাহলে দেখবেন যে এক চান্সে ফাইবার আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে দেবে। তো সেই জন্য আমি যেটা মানে রেকমেন্ড করি, যে যখন আপনি কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন দেখবেন যে কি কি জিনিস আপনার চাই। তো সেটা একটা ওয়ার্ড ফাইলে সুন্দর করে লিখে রাখবেন। লিখার পর দেখবেন যে কোনো এডিট করার দরকার আছে কিনা। এডিট করার যদি দরকার থাকে, সেগুলো এডিট করে নেবেন। আর যদি মনে করেন এডিট করতে ঝামেলা ফেস করতেছেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে চ্যাট জিপিটি ফ্রি ইউজ করতে পারেন। দেখেন আমি একটা সিম্পল বলতে সবাই তো জানেন না, বাট তারপর জাস্ট একটা ফরম্যাট ফলো করার জন্য বলে দিচ্ছি। লাইক মনে করেন আমি হয়তো ওনার মতো করে একটা প্রোফাইল তৈরি করবো, হ্যাঁ। সো মেবি এটা হ্যান্ড করে গেছে। দেখেন আমি উনি হয়তো এইভাবে লিখছে। সো আমি সিম্পলি এটা কপি করলাম। ধরেন আপনি এখানে দিয়ে নিজের মতো করে এটা বানিয়ে নিতে পারবেন, হ্যাঁ।
সো আপনি এটা করে দিলাম। সো আপনি এই জায়গা থেকে যে কোনো এডিট করে নিতে পারবেন, হ্যাঁ? এই যে ধরেন আমি যদি এই জায়গা দিই, বেশ স্লো কাজ করে। মনে করেন আমি যদি এটা লিখি রিরাইট, উনি উনার মতো করে এটা রিরাইট করে দেবেন। এখন মনে করেন আপনি যে রিরাইটটা করলেন, এটা কপি করেন। সো কপি করে আপনি হয়তো কোনো একটা ওয়ার্ড ফাইলে সেভ করবেন, হ্যাঁ? ধরেন আমি এটা ওয়ার্ড ফাইল যদি সেভ করি, সেভ করে আমি দেখলাম যে না উনি এক থেকে করে দিচ্ছে, আমি আমার নিজের নামটা দিলাম বা দেখা গেলো আমি যে কাজগুলো পারি সেই কাজগুলো দিলাম। দেওয়ার পরে আমি হয়তো একটা নিজের বায়ো তৈরি করলাম। তো ওই বায়োটা তৈরি করে যদি মনে করেন আপনি এই জায়গার মধ্যে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু ফাইবারটা বুঝবে যে আপনি বেশ জিনিসগুলো ভালো বা আপনি হয়তো একটা অথেন্টিক জিনিস দিয়েছেন। বাট অনেকে যে মিস্টেক গুলো করে সেটা হচ্ছে মনে করেন ডাইরেক্টলি এমনি করে ধরলো, এটা ধরলো, ধরার পরে জাস্ট সিম্পলি মনে করেন নিজের নামটা জাস্ট এইখানে এডিট করে যাবেন, এখানে এই যে এইটা চেঞ্জ করে পুরোটা সে বসাই দিল। তো সেই জিনিসগুলো যদি হয় সেক্ষেত্রে ফাইবার মনে করেন অলরেডি ইনফরমেশন তার কাছে আছে, যেহেতু আছে তো শুধুমাত্র যখন দেখবে যে আপনি আপনার নামটা যে চেঞ্জ করে কিছু চেঞ্জ করেন নাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হয়তো প্রোফাইলটা আর খুব বেশি পরিমাণে সে অ্যাকসেপ্ট করবে না, সেটা দেখা যাবে আপনার প্রোফাইলটা হয়তো পেন্ডিং এ রাখছে বা আপনার প্রোফাইলটাকে রিজেক্ট করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি কয়েকটা প্রোফাইল ঘাটাঘাটি করছেন, নিজের মধ্যে একটা বায়ো তৈরি করছেন বা এই গিগ গুলো সুন্দর করে বানাইছেন, সেই ক্ষেত্রে এটা চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই কে বললেন একটু রিরাইট করে দিবে, তারপরে সেটাকে আপনার মতো করে একটু ঘষা মাজা করে আপনি ইউজ করেন, তাহলে দেখবেন যে দেখা যাবে যে এক চান্সে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের আজকে ক্লাসের টপিক। আমি ক্লাসের পরপরই যদি নাও পারি হয়তো কয়েক ঘন্টা পরে আমি ওইটা আপলোড করে দিব, আর এই ক্লাসটা তো আমি একটু পরে আপলোড করে দিচ্ছি। তো এই দুইটা ক্লাসে যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে সেটা নেক্সট ক্লাসে আমাকে বললেন, বা যদি মনে করেন যে কোনো জায়গাতে আপনি বুঝেন না তাও বললেন, আমি সেখান থেকে আপনাদেরকে ঠিক করে দিব। ঠিক আছে? তো আজকের মতো আমি সবাইকে শুভরাত্রি বলে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো।